আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী যারা আছো তোমাদেরকে আমি 96টা এমসিকিউ এর একটা আলহামদুলিল্লাহ সাজেশন দিয়েছি। এখন ওই সাজেশনে আমি কিন্তু ইচ্ছা করেই অ্যানসার গুলা দেই নেই। কেননা আমি যদি আমি যদি এইভাবে দেই, সাপোজ ধরো আমি এখানে এ নাম্বার অপশন বা বি নাম্বার অপশন আমি দাগাই দিলাম। এখন তোমরা কি করবা, তোমরা অনেক, আমি জানি অনেক স্টুডেন্ট আছে যারা জাস্ট এটা মুখস্থ করবে। আরে ভাই, তোমার কি এটা কি হুবহু আসবে নাকি? এই সেম মান দিয়ে কি আসবে? তোমার এই প্রশ্নের টাইপটা কমন পড়বে, মানগুলা তো আলাদা হবে। বুঝছো? এই জন্য শুধুমাত্র এই একটা কারণে আমি এখানে সলিউশনটা দেই নেই। আজকের এই ক্লাসে আমি তোমার এই সবগুলো সমাধান করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? একদম বুঝে বুঝে সলভ করাই দিব ইনশাআল্লাহ। তাহলেই তুমি কি 26 প্লাস কমন পাবা। এমনি জাস্ট তুমি যদি 96টা মুখস্থ করো তাহলে কি পাবা ভাই? জীবনও পাবা না। ঠিক আছে? সো তোমার বুঝতে হবে। সো এই সাজেশনের পিডিএফ আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো তোমরা এখান থেকে এই পিডিএফটা নিতে পারবা। আর এখানে আমি এটা সলভ করে দিব ইনশাআল্লাহ এই ক্লাসের মাধ্যমে। ঠিক আছে? সো দেখতে থাকো ইনশাআল্লাহ। তাহলে দেখো, আমাদের প্রথম যে অধ্যায়টা আছে সেটা কি? সেট ফাংশন। আরেকটা কথা, দেখো আমি চাইলে কিন্তু হোয়াইট বোর্ডে নিতে পারতাম বা আমার স্মার্ট টিভি আছে, ক্লাস নিতে পারতাম ওখানে। কিন্তু আমি যে কারণে এই সেটআপে ক্লাস নিতেছি, এর কারণ দেখো তোমাদের সাধারণ গণিতের অ্যাটলিস্ট 50% এমসিকিউ, হ্যাঁ 50% এমসিকিউ কি ক্যালকুলেটর দিয়ে করা যাবে। সো যাতে ক্যালকুলেটরের হেল্পটা আমরা নিতে পারি, এই জন্য আমরা এই সেটআপে ক্লাসটা নিতেছি। ঠিক আছে? সো দেখো শুরু করি আমরা। তাহলে আমরা যেগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায় সেগুলো ক্যালকুলেটর দিয়ে করব, আর যেগুলো ক্যালকুলেটর ছাড়া করতে হবে, হাতে করতে হবে, সেগুলো কি হাতে করব ইনশাআল্লাহ। ঠিক আছে? সো দেখো, তাহলে আমাদের প্রথমে সেট ফাংশন দিয়ে শুরু করতেছি। দেখো কতবার আসছে। সো দেখো, এই যে এই ধরনের এমসিকিউ এগুলো কি ক্যালকুলেটর দিয়ে করতে হবে। হ্যাঁ, এটা ক্যালকুলেটর দিয়ে করতে হবে। দেখো ক্যালকুলেটর দিয়ে কিভাবে করবা, আমি যদি দেখাই একটু। তুমি এখানে জাস্ট y4 আছে না, তোমার y4 তোলা যাবে না, মানে তুমি y এর বদলে x তুলবা। ক্যালকুলেটরে সবসময় x তুলতে হয়। সো আমরা y এর বদলে x চিন্তা করব। তাহলে এই আলফা বাটন প্রেস করে এই এখানে একটা চাপ দিবা, তাহলে কি x উঠবে। তারপর দেখো কত আছে, টু দি পাওয়ার 4। সো এই টু দি পাওয়ার কত আমাদের 4 দিলা। বুঝছো? তারপর আছে কি প্লাস, প্লাস দাও 5y স্কয়ার, মানে কি 5x স্কয়ার। সো আলফা বাটন প্রেস করে এই x দাও, সো x স্কয়ার। বুঝছো? তারপর আছে কি -3, সো -3। বুঝছো? দিলা। আচ্ছা, এবার দেখো তোমার এটার মান নির্ণয় করতে বলছে। এখন দেখো এখানে এফ ওয়াই, তাহলে ওয়াই এর জায়গায় এখানে দেখো এফ ওয়াই আছে, আর এখানে কি আছে, এফ -1 আছে। এর মানে দেখো ওয়াই এর জায়গায় কি দিছে, -1। এর মানে দেখো আমাদের এটা যখন এটার মানটা নির্ণয় করব, মানটা নির্ণয় করার জন্য তোমাকে এই ক্যাল বাটনে একটা চাপ দিতে হবে। এই ক্যাল বাটনে একটা চাপ দিতে হবে। সো এই ক্যাল বাটনে যদি চাপ দাও, দেখো কি তোমার এক্স এর মান চাচ্ছে, তাই না? এক্স এর মান চাইতেছে। সো এক্স এর মান কত আমাদের, এই যে -1, তাই না? এক্স এর মানটা কি আমাদের -1। সো এই যে -1 তুমি বসাও, তারপর কি সমান সমান সমানে একটা চাপ দাও, তাহলে দেখো কত বের হইলো আমাদের 3 বের হইছে। সো অ্যানসার কত আমাদের সি নাম্বারটা। বুঝছো? অ্যানসার সি নাম্বারটা। সো এটা কি আমাদের ক্যালকুলেটরে করা গেল। তারপর তোমাদের এই ক্যালকুলেটরও কি একদম সেম, হুবহু সেম। বুঝছো? একদম হুবহু সেম। তুমি জাস্ট করবা হুবহু সেম। জানো এটা একটু কেটে নিই আমি। দেখো এই ক্যালকুলেটর তোমার হুবহু সেম। y4 আছে। সো আলফা বাটন প্রেস করে x দিলা, টু দি পাওয়ার 4। তারপর কত আছে, প্লাস 5x স্কয়ার -3 দিলা। এবার কি এই ক্যাল বাটনে একটা চাপ দিবা, তাহলে কি তোমার x এর মান চাইতেছে। সো x এর মান কত ভাই আমাদের -1। সো এই যে -1 দিবা, তারপর কি সমানে চাপ দিবা, তাহলে কি বের হয়ে যাবে। ঠিক আছে? এই কথা। সো আমরা দেখো এর পুরো এমসিকিউ তে যাই। দেখো এই যেগুলা, এগুলো তো ক্যালকুলেটরে করা যাবে না, সেগুলো আমরা হাতে করব। ঠিক আছে? সো দেখো এখানে কি বলছে, একদম সহজ বিষয়টা বুঝো। তোমাকে বলছে যে ভাইয়া সেটের প্রকৃত উপসেট কয়টি। আচ্ছা, তো আমরা এই যে সেটটা আছে, এই সেটটা কিন্তু এখানে সেট গঠন পদ্ধতিতে আছে। বুঝছো? এটা তোমার এখানে সেট গঠন পদ্ধতিতে আছে। সো এটাকে তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সো আমি এই সেটটাকে যদি তালিকা পদ্ধতিতে লিখি তাহলে কত লিখবো বলো তো? এই সেটটাকে যদি আমি তালিকা পদ্ধতিতে লিখি তাহলে কত লিখবো? খেয়াল করো এখানে যে তোমার বিষয়টা সেটা ধরো পেজ নেই একটা। এখানে যে তোমার বিষয়টা সেটা দেখো বলছে x বিলংস টু n, মানে x স্বাভাবিক সংখ্যা থেকে আসবে। x কি স্বাভাবিক সংখ্যা। আমরা সবাই জানি স্বাভাবিক সংখ্যা কোনগুলা। স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5, এরকম আনলিমিটেড চলতেই থাকবে। এগুলো কি আমাদের স্বাভাবিক সংখ্যা। সো x এর মানটা আসলে কি এই স্বাভাবিক সংখ্যা থেকে আসবে, এটাই বলছে আর কি। তারপর দেখো কি বলছে, যে কি বলছে দেখো x 6 এর চেয়ে বড়। দেখো এখানে কি বলছে, 6 গ্রেটার দেন x।
তারপর হচ্ছে কি লেস দেন হচ্ছে কি 10, মানে কি এই যে x এর মানটা, এই x এর মানটা হবে কি 6 এর থেকে বড় হবে। তাহলে 6 এর থেকে বড় মান কি কি আছে? 7 আছে, তারপর 8 আছে, 9 আছে। আবার দেখো এখানে কি 10 এর থেকে ছোট হবে। এর মানে কি 10 কি আর নেওয়া যাবে? 10 কিন্তু আর নেওয়া যাবে না। এর মানে 6 এর থেকে বড় এবং 10 এর চেয়ে ছোট যে মানগুলা, ওগুলাই হচ্ছে আমাকে কাউন্ট করতে হবে। তাহলে সেই মানগুলা কি কি? 7, 8, 9, এই তিনটা মান। সো এই সেটটাকে যদি আমি সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে এটাই কি আমাদের তালিকা পদ্ধতি। বুঝছো, সেটের তালিকা পদ্ধতি। এখন কি বলছে, এই সেটের প্রকৃত উপসেট কয়টি? আমরা সবাই জানি যে উপসেট বের করার সূত্র কি? উপসেট বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে উপসেট সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে n এর মান কত? এই যে এখানে যে কয়টা মান আছে, কয়টা আছে? তিনটা মান আছে না? তিনটা মান আছে। সো n এর মান কত আমাদের? 3। n এর মান হচ্ছে 3। সো n এর মান যদি 3 হয়, তাহলে 2 এর উপরে যদি 3 করো, তাহলে কত পাবা? 8 পাবা। এই যে আমি যে এটা বের করলাম, এটা আসলে কি বের করলাম? এটা হচ্ছে উপসেট বের করলাম। বাট তোমরা বলছে কি প্রকৃত উপসেট। সো প্রকৃত উপসেট মানে কি ভাইয়া? প্রকৃত উপসেট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে কি সূত্র? প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে এটা, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। সো তাহলে এখানে যদি আমরা বসাই, 2 এর উপরে n করলাম কত? n মানে কত? 3টা। সো 3 মাইনাস 1, তাহলে কত? 2 এর উপরে 3 করলে কত? 8। 8 এর থেকে একবার দিলে কত আমাদের? 7। সো অ্যানসার কত ভাই আমাদের? 7। সো এই নাম্বারটা হচ্ছে অ্যানসার। আশা করি ভাই বুঝতে পারছো, ক্লিয়ার একদম। আচ্ছা দেখো, তারপরে দেখো আমাদের কি আছে, অনেক বড় একটা ম্যাথ, দেখছো অনেক কিছু করা লাগবে। বাট এটা এমসিকিউ তে আসছে, যশোর বোর্ড 25-এ, যশোর বোর্ড 20-এ, ঠিক আছে, ওতে করা লাগবে। দেখো কি বলছে, যে বলা হচ্ছে আমাকে যে ভাইয়া এ এর মান দেখো বলা হচ্ছে কি যে তুমি আগে এখানে বিষয়, তবে এগুলা করার একটা মানে ভালো ওয়ে হচ্ছে ভাইয়া, যে তুমি এগুলা একটা করলেই তুমি আরো 10টা এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? এই জন্য এগুলাকে কখনো অ্যাভয়েড করবে না। এগুলা একটা করলেই তোমার 10টা এমসিকিউ এর বেসিক ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, বুঝছো? সো আমি এমসিকিউ গুলো কিন্তু ওইভাবেই সিলেক্ট করছি, এমনি এমনি তোমার হচ্ছে 96টা না, বুঝছো? তাহলে দেখো এখানে কি বলছে, x বিলংস টু n, মানে x স্বাভাবিক সংখ্যা থেকে আসবে। তাহলে স্বাভাবিক সংখ্যা থেকে আসবে, ফাইন। আচ্ছা এখানে কি বলছে দেখো, x স্কয়ার 25। দেখো আমাকে বলতেছে এর যে মানটা আমি পাবো, এই এর মানটা যে পাবো, এই এর মানটা হবে কোনগুলা? এর মানটা হবে তোমার x এর মান। এখন x এর মান কত কত নিতে হবে? x এর এমন মানগুলা নিতে হবে যাদের বর্গ করলে 25 এর চেয়ে ছোট হয়। সাপোজ তুমি দেখো, তুমি যদি 1 এর বর্গ করো, তাহলে কত পাবা? 1 পাবা। সো 1 কি 25 এর চেয়ে কি ছোট না ভাইয়া? বলো তো, 1 কি 25 এর চেয়ে ছোট? সো এটা যাবে, এটা নিবা তুমি। আবার দেখো 2 এর যদি বর্গ করো, তাহলে কত পাবা? 4 পাবা। এটাও কি তোমার কি 25 এর চেয়ে ছোট? সো এটাও যাবে। তার 3 এর যদি বর্গ করো, তাহলে কত? 9, এটাও 25 এর চেয়ে ছোট, সো যাবে। 4 এর বর্গ করলে কত আমাদের? 16, এটাও কি 25 এর চেয়ে ছোট, সো আমাদের এটাও যাবে। তারপর দেখো আমরা যদি 5 করি, সো 5 দেখো 5 যদি করি, 5 এর উপরে স্কয়ার যদি করি, তাহলে কত? 25। সো আমাদের কিন্তু বলছিল 25 এর চেয়ে ছোট হইতে হবে, এটা কিন্তু বলছিল। সো এটা কিন্তু ছোট না, 25 এর চেয়ে ছোট কিন্তু হয় নাই। এর মানে কি এটা নেওয়া যাবে না। তাহলে আমাদের দেখো, তাহলে এ হিসেবে মানে এর মানগুলো আমরা কোনগুলো নিতে পারবো, বিষয়টা বুঝো। তোমাকে বলছে এ হচ্ছে x এর মান, এ হচ্ছে x এর মানগুলো নিতে হবে। কোন মানগুলো নিতে হবে? যেগুলাকে বর্গ করলে 25 এর চেয়ে ছোট হয়, বুঝছো? যেগুলাকে বর্গ করলে 25 এর চেয়ে ছোট হয়। সো তোমাকে কিন্তু তাহলে এই 1, 2, 3, 4, এই যে এই সংখ্যাগুলো হচ্ছে নিতে হবে, বুঝছো? তোমার এ হচ্ছে তাহলে কি, এ হচ্ছে তোমার 1, 2, 3, 4, বুঝছো? আমি অনেক স্টুডেন্টকে দেখছি, সবাই অনেকেই হচ্ছে এইটা নেয়, এই যে 1, 4, 9, 16 এগুলা নেয়। বাট এগুলা কেন ভাইয়া? তোমাকে এখানে x এর মানটা নিতে হবে, x এর মানটা। x এর মান তুমি কত নিছো? 1, 2, 3, 4 এগুলা হচ্ছে নিতে হবে, বুঝছো? সো এ হচ্ছে আমরা পাইলাম, বুঝছো? এ হচ্ছে পাইলাম। আচ্ছা তারপরে দেখো এখানে কি বলছে, বি, বি এর মান কি দেখো, বি হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা থেকে আসবে। এখন বি হচ্ছে কি দেখো, এক্স স্কয়ারের মান 25 এর থেকে ছোট। দেখো এক্স স্কয়ারের মান কি 25 এর থেকে ছোট হবে, মানে এই মানগুলাই দেখো, এই মানগুলাই বি এর ক্ষেত্রেও আসলে এই মানগুলাই। বাট এখানে আরেকটা কন্ডিশন তোমাকে দিয়েছে, সেটা হচ্ছে কি এখানে মৌলিক সংখ্যা হইতে হবে, দেখছো? এই যে মৌলিক সংখ্যা হইতে হবে। তাহলে এই যে এই সংখ্যাগুলোর মধ্যেই মৌলিক সংখ্যা, দেখো এগুলা আমরা একটু আগে তো বের করলাম, এই যে এগুলা হচ্ছে কি এগুলার বর্গ। এখানেও কি বলছে? বর্গ না, এক্স স্কয়ার 25 এর চেয়ে ছোট। সো আমরা একটু আগে তো বের করলাম যে এই সংখ্যাগুলোর বর্গ, মানে এই সংখ্যাগুলোর বর্গই কি 25 এর চেয়ে ছোট, এই সংখ্যাগুলোর বর্গই কি 25 এর চেয়ে ছোট। সো তাহলে আমাদের এই সংখ্যাগুলাই হবে। কিন্তু এখানে আরেকটা কন্ডিশন দিয়েছে, সেটা কি
তোমার এক্স এর মানটা মৌলিক সংখ্যাও হইতে হবে, মানে এই 25-এর চেয়ে ছোট হবে, আবার কি মৌলিক সংখ্যাও হইতে হবে। সো মৌলিক সংখ্যা এখানে কি কি বলতো? মৌলিক সংখ্যা কিন্তু এখানে হচ্ছে আমাদের এই 2 3, 2 আর 3 হচ্ছে মৌলিক সংখ্যা। এটা কি জানো? এক কিন্তু মৌলিক সংখ্যা না ভাইয়া, অনেকেই ভুল করে যে এক হচ্ছে মৌলিক সংখ্যা দিয়ে দেয়, না এক মৌলিক সংখ্যা না, সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে কত আমাদের 2। সো 2 আর 3 হচ্ছে মৌলিক সংখ্যা। সো আমাদের তাহলে এখানে কি আসবে? বি হচ্ছে আমাদের তাহলে 2 আর 3 আসবে, বি হচ্ছে কি 2 আর 3 আসবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো সি এর মানটা, তাহলে সি এর মানটা কি আসবে ভাই আমাদের? সি এর মানটা দেখো কি বলছে, সি এর মানটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 25, যেখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। দেখো এখানে মজার একটা বিষয় আছে, তোমাকে বলছে যে x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 25, বিষয়টা বুঝো, x স্কয়ার ইকুয়াল টু 25। তাহলে আমরা জানি যে এখানে যদি আমরা x এই স্কয়ার যদি ওই পাশে পাঠাই দেই, স্কয়ার যদি ওই পাশে পাঠাই দেই তাহলে কি হবে বলো তো? তাহলে রুট ওভার অফ 25 হবে না? স্কয়ার ওই পাশে পাঠাই দিলে কি রুট ওভার অফ 25 হবে। আর রুট ওভার যদি 25 হয় তাহলে কি পাই আমরা? আমরা প্লাস মাইনাস 5 কিন্তু পাই। আমরা হচ্ছে কি প্লাস 5 মাইনাস 5, প্লাস মাইনাস 5 পাই। এখন তুমি কি হচ্ছে প্লাস মাইনাস 5 নিবা? না, তুমি হচ্ছে প্লাস মাইনাস 5 নিবা না, তুমি জাস্ট হচ্ছে এখানে মানে x এর মানটা তুমি এখানে জাস্ট 5 কাউন্ট করবা। x এর মানটা জাস্ট কি 5 কাউন্ট করবা। কেন 5 কাউন্ট করবা? কারণ তোমাকে বলেই দিছে যে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা থেকে আসতেছে, x স্বাভাবিক সংখ্যা থেকে আসতেছে, মানে x এর এই যে স্বাভাবিক সংখ্যা n, n এর মধ্যে এখানে কিন্তু কোনো ঋণাত্মক নাম্বার নাই, আমরা জানি। এখানে হচ্ছে কি 1 2 3 4 এগুলা, হ্যাঁ 1 2 3 4 মানে ধনাত্মক নাম্বারগুলা, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আর কি, এগুলো আর কি স্বাভাবিক সংখ্যা। সো এগুলোর মধ্যে কি তোমার হচ্ছে এই -5 কি আছে দেখো তো? -5 কিন্তু নাই। সো আমাদের এই জন্য এই -5 নিতে নেওয়া যাবে না, জাস্ট কি +5 নিব। তাহলে আমাদের আমরা এ বি সি তিনটাই হচ্ছে বের করলাম। একটা অ্যানসার দিয়ে যাবা যে এই -5টা আসলে কখন নিতাম বলো তো? যদি হচ্ছে এখানে x belongs to n এর জায়গায় যদি আমাদের বলতো যে x belongs to হচ্ছে z, x belongs to হচ্ছে z, তখন হচ্ছে আমরা মাইনাসটা নিতাম। কারণ আমরা জানি যে z মানে কি ভাইয়া? আমরা জানি যে z মানে হচ্ছে কি, z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। z মানে কি পূর্ণ সংখ্যা। এখানে হচ্ছে তোমার ঋণাত্মক হইতে পারে, ধনাত্মক হইতে পারে এবং জিরো হইতে পারে। মনে রাখবা এই যেগুলা -3 -2 -1 0 1 2 3 এগুলা, এগুলা হচ্ছে কি ভাইয়া জেড, এগুলা হচ্ছে কি জেড। জেড এর মধ্যে কি মাইনাসও থাকবে, প্লাসও থাকবে এবং কি শূন্যও কিন্তু থাকবে। এন এর মধ্যে কিন্তু শূন্য থাকে না, কিন্তু হচ্ছে জেড এর মধ্যে শূন্য থাকে, বুঝছো? সো তোমার এই কন্ডিশনটা যদি এখানে x belongs to z দিত, তখন তখন কি তুমি হচ্ছে ওই -5টা হচ্ছে নিতে পারতা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো আশা করি বুঝতে পারছো। এখন আমাদের কি বলছে এখানে যে ভাইয়া তোমার এ, দেখো এ ইন্টারসেকশন অফ বি, এ ইন্টারসেকশন অফ বি প্রথমে একটু আগে করো, এ ইন্টারসেকশন অফ বি একটু আগে করো। তাহলে এ ইন্টারসেকশন অফ বি যদি আমি করি তাহলে এর মান কত? এর মান আমাদের পাইলাম কত? এর মান হচ্ছে আমরা পাইছি কত কত পাইলাম, এর মান 1 2 3 4 পাইছিলাম, হ্যাঁ এর মান হচ্ছে 1 2 3 4 হচ্ছে পাইছিলাম। আর ইন্টারসেকশন এবার হচ্ছে বি, বি এর মান কি ভাইয়া? বি এর মান কি পাইলাম? বি এর মান পাইছিলাম হচ্ছে আমরা কত 2 আর 3 পাইছিলাম। সো 2,3। সো এটা যদি আগে আমরা করি, আমরা জানি ভাইয়া যে ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে তোমার কমন গুলা নিতে হবে, যেগুলো একদম কমন সেগুলো নিতে হবে। তাহলে দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, 2 আছে 2 আছে, সো 2 নিবা। তারপর দেখো 3 আছে 3 আছে, সো 3 নিবা। তাহলে এই দুইটা হচ্ছে আসবে, জাস্ট যেগুলো কমন ওগুলো আসবে। সো এই ইন্টারসেকশন অফ বি বের করলাম। এবার দেখো এটার সাথে আবার কি, এটার সাথে এটার সাথে তোমার কি সি করতে হবে, এটার সাথে হচ্ছে তোমার কি সি করতে হবে, ইউনিয়ন অফ সি করতে হবে। সো 2,3 এর সাথে যদি তুমি ইউনিয়ন অফ সি করো, সি এর মান তাহলে কত পাইলা? সি এর মান আমরা পাইছিলাম হচ্ছে কি +5। সো 5। এখন আমরা জানি যে ভাইয়া এই যে ইউনিয়ন মানে কি ভাইয়া? ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে তোমার সবগুলাই নিতে হবে, সবগুলাই নিতে হবে, একবার করে নিতে হবে। সো 2 আছে 2 নিলা, 3 আছে 3 নিলা, 5 আছে 5 নিলা। মানে ইউনিয়ন মানে হচ্ছে সবই নিতে হয়, ঠিক আছে? সবই নিতে হয়, তবে একই জিনিস যদি দুইবার থাকে, সাপোজ এখানে 3 আছে, এখানেও ধরো হচ্ছে 3 আছে, তাহলে যা একটা 3 নিবা, এটাই আর কি, বুঝছো? সো 2 3 5। সো তাহলে আমাদের অ্যানসার কত ভাইয়া? অ্যানসার হচ্ছে 2 3 5, বি নাম্বারটা। বুঝতে পারছো? দেখো এখানে তুমি এটা হতাশ হয়ে যায় না যে এত বড় একটা এমসিকিউ, এরকম এমসিকিউ একটা বা দুইটা তোমার থাকবে, বুঝছো? একটা বা দুইটা থাকবে। সো আমি বেসিক্যালি তোমাকে এটা করাই দিলাম, কারণ আমি আশা করি আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমার মানে
পুরোপুরি যাতে কভার হয়, এমন না যে তুমি আমার একটা ক্লাস করলা তারপর হচ্ছে পরীক্ষার হলে পারলা না, মানে অন্য ভাবে আসলো। তো আমি চাইতাছি যে তোমার সবকিছু যাতে কভার হয়ে যায় ইনশাল্লাহ এই 96টার মধ্যেই, ঠিক আছে? ওইভাবে ক্লাসটা নেওয়ার চেষ্টা করবো, দেখি কতটা পারা যায় আর কি। এবার দেখো 3 নাম্বারটা গেল, সব বড় হবে না। আচ্ছা এবার দেখো 4 নাম্বারটা বলছে নিচের কোনটি সসীম সেট। কি বলছে আমাদের, যে নিচের কোনটি সসীম সেট। সসীম, সসীম মানে কি বলতো? সসীম মানে হচ্ছে যেই সেট হচ্ছে মানে বদ্ধ হয়ে যাবে, মানে আবদ্ধ হয়ে যাবে, মানে যেই সেটের তোমার হচ্ছে আগামাথা থাকবে, যেই সেটের হচ্ছে আগামাথা থাকবে ওই সেটটা কি সসীম সেট। আর যেই সেটের কোনো আগামাথা নাই ওটা কি আমাদের অসীম সেট, বুঝছো? সাপোজ ধরো তোমাকে আমি যদি বলি যে এক্স এন, যেমন আমি যদি এটা তোমাকে বলি যে এক্স ইকুয়াল টু হচ্ছে এন, এটা কি সেট? সবাই বলো তো এটা কি সেট? এটা হচ্ছে আমাদের কিন্তু একটা স্বাভাবিক সংখ্যার সেট, এবং এটা হচ্ছে কি আমাদের একটা অসীম সেট। এটা আমাদের একটা অসীম সেট, অসীম, এটা আমাদের একটা অসীম সেট। কারণ কি? কারণ হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা তো অনেক আছে, চলতেই থাকবে, 1 2 3 4 এরকম কোটি 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 পার হয়ে যাবে, মানে চলতেই থাকবে। সো এটার কোনো মানে মাথা নাই, মানে চলতেই থাকবে, এই জন্য কি এটা অসীম সেট। আর যেই সেটের মাথা আছে, ধরো আমি যদি তোমাকে বলে দেই যে এক্স এক্স হচ্ছে বিলংস টু এন, যেখানে তোমার হচ্ছে আমি বললাম যে এক্স হচ্ছে ধরো 10, তাহলে এই যে সেটটা, ধরো এই যে সেটটা, এই সেটটা কি বলতো? এই সেটটা কিন্তু একটা সসীম সেট। এই সেটটা কি একটা সসীম সেট, সসীম। এই সেটটা একটা কি সসীম সেট। কেন সসীম সেট? কারণ এই সেটের ভাইয়া, এই সেটের দেখো এই সেট কিন্তু ধরো এক্স বিলংস টু এন মানে স্বাভাবিক সংখ্যা, সো 1 2 3 4 এরকম যাইতে থাকবে। এখন কি সব মানে যাইতেই থাকবে না, এই দেখো এখানে কি বলছে 10 এর চেয়ে ছোট হবে, সো 9 পর্যন্ত যায় কিন্তু এটা থামে যাবে, বুঝছো? তাহলে এটা কি থামে গেল না? থামে গেছে না? সো এর মানে কি এটা হচ্ছে কি আমাদের সসীম সেট। আর যেটা থামবে না ওটা কি আমাদের অসীম সেট। সো তুমি এবার খেয়াল করো যে এ নাম্বার অপশন কি বলছে, ভালোভাবে বুঝো। এ নাম্বারে বলছে যে ভাইয়া যে এক্স বিলংস টু হচ্ছে জেড ইজ টু এক্স 2 এর থেকে হচ্ছে ছোট। তাহলে দেখো এখানে বিষয়টা হচ্ছে ভাইয়া, বিষয়টা হচ্ছে আমরা যদি করি, দেখো প্রথমে এক্স বিলংস টু হচ্ছে জেড, হ্যাঁ, এখানে এক্স হচ্ছে কি 2 এর থেকে ছোট। তাহলে আমরা জানি যে এক্স বিলংস টু যখন জেড, মানে এখানে হচ্ছে তোমার দেখো এখানে হচ্ছে তোমার এই জেড মানে কি, জেড মানে আমরা জানি কি, জেড মানে হচ্ছে সকল পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা, মানে মাইনাসের যত মান আছে, মাইনাসের মান ধরো মাইনাসের 10 মাইনাসের 9 এরকম মাইনাসের যত মান আছে, তারপর হচ্ছে প্লাসের যত মান আছে এগুলা, আবার হচ্ছে জিরো আছে, এই সবগুলাই কি আমাদের জেটের মধ্যে থাকবে। তাহলে এখানে কন্ডিশনটা দিছে কি, কন্ডিশনটা দিছে যে 2 এর চেয়ে ছোট হইতে হবে। সো চিন্তা করো জেটের মান, এই জেটের মান 2 এর চেয়ে ছোট অনেক আছে না, দেখো তো 2, আচ্ছা 2 এর চেয়ে ছোট তাহলে কি 1, তারপর কত 0, তারপর কত -1, তারপর কত -2, তারপর কত -3, এরকম চলতেই থাকবে না, মাইনাসের কোটি, মাইনাসের 10 কোটি, মাইনাসের 20 কোটি, মাইনাসের 30 কোটি, এরকম চলতেই থাকবে ভাই। এটা কি আর থামবে? থামবে না। এর মানে কি ভাই, এটা কিন্তু একটা অসীম সেট, এটা কিন্তু একটা অসীম সেট। সো এ নাম্বার হবে না, আমাদের বলছে সসীম সেট নির্ণয় করতে। তারপরে দেখো এই বি নাম্বার, বি নাম্বার বলছে যে পি ও কিউ পূর্ণ সংখ্যা, পি বাই কিউ, পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু হচ্ছে 0। দেখো এখানে কি বলছে যে এই পি বাই কিউ, পি বাই কিউ ধরো একটা সেট, পি বাই কিউ একটা সেট যেখানে বলছে পি ও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা। সো এখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা তুমি অনেক কিছু বসাইতে পারো, তুমি 2 বসাইতে পারো, 5 বসাইতে পারো, তুমি হচ্ছে 1 কোটি বসাইতে পারো, 10 কোটি বসাইতে পারো, মানে পৃথিবীতে তো সংখ্যার অভাব নাই, অনেক অনেক সংখ্যা বসাইতে পারো। এখানে পি আর কিউ এর মান কি তুমি যা ইচ্ছা তাই বসাইতে পারো, জাস্ট হচ্ছে কি জিরো বসানো যাবে না কিউ এর মানটা। তাহলে এটাও কি আমাদের কি একটা তোমার অসীম সেট না? কারণ পি এর মান তুমি যে কোনো কিছু বসাইতে পারতেছো, 5 10 100 200 500 1000 2000, মানে পি আর কিউ এর মান কি যে কোনো কিছু বসাইতে পারতেছো। এর মানে, এর মানে কি, এর মানে হচ্ছে এটাও কি একটা অসীম, অসীম সেট, মানে এই সেটেরও কোনো আগা মাথা নাই, বুঝছো? এবার দেখো তুমি হচ্ছে এই 3 নাম্বার অপশনটা খেয়াল করো। 3 নাম্বার অপশনটা যদি খেয়াল করে দেখো কি বলছে, y বিলংস টু n, মানে y হচ্ছে স্বাভাবিক সংখ্যা থেকে আসবে। এখানে দেখো কি বলছে যে y এর মানটা হবে 100 এর চেয়ে ছোট,
ওয়াই এর মানটা হবে মানে ওয়াই এর বর্গমূল, সরি ওয়াই এর বর্গ হচ্ছে কি 100 চেয়ে ছোট হবে। মানে দেখো তুমি হচ্ছে ধরো সাপোজ 5 স্কয়ার করলে কত পাবা, কত পাবা 25 পাবা। তুমি ধরো হচ্ছে কত পাবা 9 স্কয়ার করো তাহলে কত পাবা 81 পাবা, বুঝছো? এবার দেখো তো তুমি কি এখানে আমাকে বলো তো তুমি এখানে কি এই 10 নিতে পারবা? 10 নিলে কত হইতো 100 হয়ে গেল না? তুমি কি এখানে 11 নিতে পারবা? দেখো তুমি কি এখানে 11 কি নিতে পারবা? 11 নিলে কত হচ্ছে 121 হয়ে যাইতেছে না? এর মানে তুমি কিন্তু এই যে 11 10 এগুলো নিতে পারতেছ না। মানে তোমার সর্বোচ্চ লিমিটেশন হচ্ছে কি 9 পর্যন্ত, কারণ 9 এর বর্গ করলে কি 81 আসছে, যা কি 100 এর চেয়ে ছোট। বুঝতে পারছো? এর মানে কি তুমি কিন্তু থামে গেছো ভাই, তোমার আর কোনো গতি নাই। আবার এই পাশেও দেখো এই যে হচ্ছে তোমার ওয়াই কিউবের মানটা 100 এর চেয়ে বড় হবে, ওয়াই কিউবের মানটা 100 এর চেয়ে বড় হবে। তাহলে এটা হচ্ছে তোমার, এটাও তো থামবে না, এটা এই পাশে থামবে না, বুঝছো? এই পাশে হচ্ছে তোমার থামবে না। এই পাশে ধরো হচ্ছে সাপোজ আমি তোমার হচ্ছে কত দিয়ে বোঝাবো, ধরো 5 দিয়ে বোঝাইলাম, তাহলে 5 কিউব করলে কত হয় 125। আমাকে বলছে 100 এর চেয়ে বড় হইতে হবে, হ্যাঁ ঠিক আছে। তারপরে 6 কিউব করলে হবে 216, যা কি তোমার হচ্ছে 100 চেয়ে বড়, হ্যাঁ ঠিক আছে। এর মানে কি এমনি এমনি সব নেওয়া যাবে, মানে কিউবের ক্ষেত্রে এখানে এই কন্ডিশনটা ঠিক আছে, এটা হচ্ছে তোমার সবই নেওয়া যাবে। বাট এখানে দেখো এখানে কিন্তু আটকে গেছে, বলছে ওয়াই স্কোয়ারের মানটা মানে ওয়াই এর মানটা 100 এর চেয়ে ছোট হইতে হবে, বুঝছো? 100 এর চেয়ে ছোট হইতে হবে। সো এই জন্য আমাদের এখানে কি যেহেতু থাইমে গেল, এখানে হচ্ছে কি জাস্ট হচ্ছে আমি 9 পর্যন্ত যাইতে পারবো, এরপর আর যাইতে পারতাছি না, বুঝছো? আবার তুমি বলতে পারবা যে ভাইয়া আপনি -2 নেন, -5 নেন, -1 কোটি নেন, এগুলা কেন ভাই? এনে তো মাইনাস নেওয়া যাবে না। এখানে তোমার বলছে এন, এন মানে কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার মধ্যে কি কোনো মাইনাস নাই। সো আমাদের এই জন্য অ্যান্সার হবে আসলে সি নাম্বারটা। এই সি নাম্বারটাই হচ্ছে কি এখানে একমাত্র আমাদের অসীম সেট, মানে আবদ্ধ সেট, আবদ্ধ সেট সি নাম্বারটা। আর বাকি সবগুলাই কি মানে হচ্ছে তোমার চলতেই থাকবে। এটার ক্ষেত্রেও সেম, 5 এর চেয়ে বড় স্কোয়ার করলে অনেক মান পাবা। সাপোজ 2 এর উপরে স্কোয়ার করলে কত 4, 3 এর উপরে স্কোয়ার করলে কত 9। সো এরকম কোটি কোটি চলতেই থাকবে, এই পাশেও কি চলতেই থাকবে। সো আমাদের অ্যান্সার কি তাহলে সি নাম্বারটা, অ্যান্সার হচ্ছে কি আমাদের সি নাম্বারটা, বুঝছো ভাইয়া? আচ্ছা এরপরে দেখো ও 5 নাম্বারটা, 5 নাম্বারটা যদি আমরা খেয়াল করি কি বলছে যে এখানে দেখো তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমেই তোমাদের একটু সময় লাগলো, বড় বড় এমসিকিউ ছিল প্রথমেই। এবার দেখো কিউ বাই পি, কিউ ভাগ হচ্ছে পি বলছে। সো মনে রাখবা কিউ এর মান কত 2 3 4, আর পি এর মান কত, পি এর মান হচ্ছে 3 4 7, তাই তো? এবার দেখো এই বাদ মানে কি, এই বাদ মানে কি বলো? এই বাদ মানে হচ্ছে বাদ দিতে হবে, বাদ মানে কি বাদ দিতে হবে। কোনগুলো বাদ দিতে হবে? কমন গুলো বাদ দিতে হবে। দেখো এখানে কত আছে, এই যে 3 এখানেও আছে এখানেও আছে, সো এই কমন গুলো বাদ। 4 এখানেও আছে এখানেও আছে, এটাও বাদ এটাও বাদ, বুঝছো? সো এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, কমন গুলা বাদ দেওয়ার পর, কমন গুলা বাদ দেওয়ার পর এই যে প্রথমের মানে প্রথম উপাদানের মধ্যে যেটা থাকবে, প্রথম ইয়ের মধ্যে যেটা থাকবে ওইটা শুধুমাত্র নিতে হবে। দেখো আমাদের এখানে কিন্তু এই কমন নেওয়ার পর দুইটা সংখ্যা আছে, এখানে এটা আছে আর এখানে কি এটা আছে। সেখানে আমাদের জাস্ট নিতে হবে কি এই পাশেরটা, মানে এই কিউ এর মান যেটা আছে ওইটা নিতে হবে। সো 2, সো 2 নিতে হবে জাস্ট, বুঝছো? সো অ্যান্সার ইজ এ নাম্বারটা। অনেক স্টুডেন্ট হচ্ছে এটা 2.7 দেখাবে, এই যে ডি নাম্বার অপশন দেখাবে, বাট না, বুঝছো? তাহলে গেল। এবার হচ্ছে দেখো 6 নম্বরে আসো, এগুলো হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করা যায়। দেখো এটা হচ্ছে তুমি ক্যালকুলেটর দিয়ে করবা সমীকরণ সমাধান। এখানে আসলে প্রথম সমান প্রথম, মানে তুমি হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 3 লিখতে পারবা। দ্বিতীয় সমান দ্বিতীয়, এখানে দ্বিতীয় থেকে আছে -1 আর এখানে দ্বিতীয় থেকে আছে এক্স মাইনাস ওয়াই। সো তুমি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি এই -1 লিখতে পারবা, দ্বিতীয় সমান দ্বিতীয়, বুঝছো? তাহলে এখন এটা হচ্ছে জাস্ট সমাধান করতে হবে। সো এটা তো সহজ, এটা তো হাতেই করা যাবে, বাট অনেক সময় কঠিনটা থাকে। সো ওগুলা যাতে পারো এই জন্য আমি ক্যালকুলেটর দিয়ে দেখাইতেছি, এটা হাতেই করা যাবে অবশ্য। দেখো সমীকরণ সমাধান কিভাবে করতে হয়, তোমার হচ্ছে এই যে এই মোড বাটনে ক্লিক করবা। দেখো এই যে মোড বাটনটা দেখতেছো না, এই মোড বাটনে হচ্ছে ক্লিক করবা, একবার দুইবার তিনবার ক্লিক করলা। তারপরে এই ইকুয়েন ওয়ান অপশনে হচ্ছে চাপ দিবা, ওয়ানে চাপ দিবা। দেওয়ার পরে কি আননোন, এখানে দেখো তোমার সমীকরণে আননোন কয়টা, দুইটা না, একটা এক্স আর একটা কি ওয়াই, দুইটা আননোন। সো তুমি 2 সিলেক্ট করবা। এ ওয়ান এর মান চাচ্ছে, সো এক্স এর সহগটাই কি a1, সো 1। ওয়াই এর সহগটাই কি b1, সো ওয়াই এর সহগ কত এখানে 1, সো সমান দিলা।
এবার সি ওয়ান কত আমাদের 3, ওকে। তারপরে এক্স ও মানে এ টু, তাহলে এই এক্স এর সহগ কত আমাদের 1, বি টু কত -1, সি টু কত আমাদের -1। সো আমাদের দেখো একটা কত 1 আর একটা কত আমাদের 2, সো 1,2, তার আমাদের কি বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এটা যদিও হাতে পারা যাইতো, বাট হচ্ছে অন্যগুলো পারবা না, এই জন্য হচ্ছে তোমার ক্যালকুলেটর দিয়ে করবা, তাড়াতাড়ি হবে দিলে। আচ্ছা তারপরে দেখো, তারপর হচ্ছে আমাদের 7 নাম্বারটা দেখো। 7 নাম্বারে কি বলছে যে এখানে হচ্ছে গুণ, গুণ করতে হবে। সো গুণের ক্ষেত্রে আমরা কি জানি, গুণ কিভাবে করতে হয় ভাইয়া? গুণ হচ্ছে তোমার এইভাবে করতে হয় যে দেখো, গুণ হচ্ছে এ গুণ বি আছে, সো এর মান কত, একবারে লিখি, এর মান হচ্ছে 2 2 4 6 এর মান, গুণ হচ্ছে বি এর মান, বি এর মান কত 135 135 135, ঠিক আছে। সো গুণটা কিভাবে করবা দেখো, প্রথমে এই 1 দিয়ে এই 2 কে ধরবা, 1 দিয়ে 2 কে ধরবা, তাহলে কি 1, আচ্ছা 1 দিয়ে 2 কে ধরতে পারো, অথবা একটা কাজ করতে পারো, এই পাশ থেকেই করো, এই 2 দিয়ে 1 কে ধরো, 2 দিয়ে হচ্ছে 1 কে ধরো, তাহলে কি 2,1 একটা, তারপর হচ্ছে 2 দিয়ে আবার 3 কে ধরো, 2 দিয়ে 3 কে ধরো, তাহলে ঠিক 2,3, 2 দিয়ে 5 কে ধরো, তাহলে কত 2,5, তারপরে এই 4 দিয়ে 1 কে ধরো 4,1, 4 দিয়ে 3 কে ধরো, তাহলে 4,3, 4 দিয়ে 5 কে ধরো, এর মানে কি 4,5, তারপর 6 দিয়ে 6,1 6,3, তারপর কত আমাদের 6,5। সো আমাদের তাহলে কয়টা, মানে এখানে উপাদান সংখ্যা কইছিল, সো কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, ঠিক আছে, আমাদের 9টা হয়। সো বেসিক্যালি তুমি হচ্ছে এটা এইভাবে বের করতে পারো, যে কয়টা থাকবে, এখানে কয়টা 3টা, সো 3, এখানে কয়টা 3, 3 তারিখে কত 9, সো 9টা হবে, বুঝছো কাহিনী, বুঝতে পারছো? সো জাস্ট যদি বলে যে উপাদান কয়টা, উপাদানের সংখ্যা কয়টি, তাহলে কি এভাবে জাস্ট হচ্ছে এই যে কয়টা আছে 3টা, আর এখানে কত 3টা, ওই সংখ্যাগুলো গুণ করবা, 3 তারিখে 9, যে 4টে 4টে থাকতো তাহলে কি 4 4 16 হইতো, বুঝছো। আর হচ্ছে এমসিকিউতে তোমার এরকম মানে দেখানো আসতে পারে, এই জন্য আমি এটা দেখাইলাম। এবার 8 নাম্বারটা দেখো, এটা হচ্ছে ক্যালকুলেটর, ক্যালকুলেটর করতে হবে। আচ্ছা এর আগে সমীকরণ সমাধানটা হচ্ছে ওই ক্যালকুলেটর দিয়ে আমি দেখাই নেই, আচ্ছা দেখাবো, সামনে আসবে তখন দেখাবো। এবার দেখো এটা ক্যালকুলেটর দিয়ে যদি করি, কিভাবে করি সেটা আগে ওটা দিয়ে দেখাই, ওরা আবার রাগ করবে যাদের এটা আছে। দেখো এটার ক্ষেত্রে কি করতে হবে সমাধান করার জন্য, তুমি দেখো এখানে f -1 = 0 আছে, f -1 = 0 আছে না, এই জিনিসটা হচ্ছে তোমার তুলতে হবে। সো এখানে আছে fx, বিষয়টা বুঝো, এখানে আছে কি fx, fx = কি x² - kx - 1। সো তুমি আসলে তুলবা কত, তুমি আসলে তুলবা হচ্ছে f -1, কলমটা কই গেল, দেখো বিষয়টা বুঝো ভাইয়া, যে তুমি fx = যদি হচ্ছে তোমার x² - kx - 1 হয়, তাহলে আমাকে বলো তো f -1 = কি হবে, জাস্ট x এর জায়গায় কি মাইনাস দিতে হবে, সো -1 এর উপরে হোল স্কয়ার মাইনাস k, x এর উপরে x এর জায়গায় কি -1 -1, মানে যে সব জায়গায় x আছে ওই সব জায়গায় কি তোমার হচ্ছে -1 দিতে হবে, মানে x হচ্ছে -1 দ্বারা কি রিপ্লেস হবে, ঠিক আছে। সো তোমাকে কি বলছে যে f -1 = 0, f -1 = কি 0, এর মানে কি f -1 মানে কি তুমি এটা পাইলা না, এটা পাইলা, সো এই জিনিসটা ইকুয়াল টু তোমার কি 0 বলছে। সো এই জিনিসটা ইকুয়াল টু 0 হইলে তোমার হচ্ছে কি এই k এর মানটা হচ্ছে বের করতে বলছে। সো আমরা এটা কিভাবে করব, ক্যালকুলেটরে করব। দেখো তুমি হচ্ছে এইভাবে তুলবা যে -1 স্কয়ার মাইনাস k, সো তুমি k এর বদলে হচ্ছে x তুলবা, বুঝছো, k এর বদলে কি তুলবা, k এর বদলে হচ্ছে x তুলবা। সো এই আলফা বাটন প্রেস করে x তুলো, k এর বদলে x তুলবা, তুলছো, তারপর কি -1, সো -1 দিলা, -1 দিলা, আচ্ছা ফাইন। তারপর দেখো এই যে এই পাশে কি আছে আবার -1, সো -1, তারপর ইকুয়াল টু আছে, সো ইকুয়াল টু কিভাবে তুলবা, এই আলফা বাটন প্রেস করে কেলে একটা চাপ দিবা, সো ইকুয়াল টু, বুঝছো, ইকুয়াল টু উঠছে, ইকুয়াল টু, দাঁড়াও দেখি ইকুয়াল টু দেখাই যাচ্ছে না আমার এখানে। আচ্ছা এই আলফা বাটন প্রেস করে এই কেলে একটা চাপ, ও কই চাপ দিই আমি,
সরি, আচ্ছা দেখো এই যে -1 স্কয়ার স্কয়ার, তারপর কত মাইনাস কে। সো কে এর বদলে হচ্ছে আমরা এক্স তুলবো, সো আলফা বাটন প্রেস করে এখানে তুললাম এক্স, ঠিক আছে। তারপর কত আমাদের -1, সো -1 দিলাম, তারপর -1, এই -1 দিলাম, বুঝছো, দিলাম। এবার দেখো এই যে ইকুয়াল টু 0 আছে, দেখছো ইকুয়াল টু আছে না, সো ইকুয়াল টু কিভাবে তুলবা, এই আলফা বাটন প্রেস করে এই কেলে একটা চাপ দিবা, তাহলে কি ইকুয়াল টু উঠবে, বুঝছো, ইকুয়াল টু, তারপর কত আছে 0, সো 0 দাও। ইকুয়াল টুটা আমার উঠতেছে নাকি, এই বাটন ক্যালকুলেটর কি সমস্যা হলো নাকি, আলফা বাটন প্রেস করে কেলে চাপ দাও। আচ্ছা আমার মেবি এই ক্যালকুলেটর, ওহো সরি, ওই যে এটা আমার কাটতে মনেই নাই, ঠিক আছে, এটা কাটতে হবে তো, শিফট মোড 3 সমান সমান, এবার দেখো সরি, হ্যাঁ এই যে -1 স্কয়ার স্কয়ার মাইনাস কে এক্স, সো কে এর বদলে এক্স তুলবা, এক্স, ঠিক আছে, এক্স -1 -1 বুঝছো। এবার হচ্ছে ইকুয়াল টু তুলবা, এই ইকুয়াল টুটা, সো এই আলফা বাটন প্রেস করে ক্যালে একটা চাপ দিবা, তাহলে কি ইকুয়াল টু উঠছে, তারপর কত আছে 0, সো এই যে 0। এবার দেখো এটা সলভ করবা কিভাবে, এই শিফট বাটনে প্রেস করবা, ক্যালে একটা চাপ দিবা একবার, আবার শিফট বাটনে চাপ দিবা, আবারও ক্যালে একটা চাপ দিবা, দুইবার হচ্ছে এই কাজটা করবা, তাহলে কি এক্স এর মান বের হয়ে যাবে। সো এক্স এর মান কত দেখাইতেছে তোমার 0, এক্স এর মান তোমার দেখাইতেছে কত 0, এক্স এর মান 0 দেখাইতেছে, এর মানে কি আমরা কি কে এর বদল মানে কে এর জায়গায় কি এক্স চিন্তা করেছি না, তাই না, আমরা তো ক্যালকুলেটরে কে তুলতে পারিনি, এই জন্য কি কে এর বদলে এক্স তুলছিলাম, সো এক্স ইকুয়াল টু 0 মানে কি কে এর মান কত 0, সো অ্যানসার হচ্ছে কি সি নাম্বারটা, বুঝছো। এই ক্যালকুলেটরে কিভাবে করবো এটা, আমি কিন্তু ক্যালকুলেটর হ্যাক্সের উপর ডিটেলস একটা ভিডিও দিছি, মানে সম্পূর্ণ গণিত সিলেবাসের, তোমাদের সম্পূর্ণ গণিত সিলেবাসের উপর যত রকম ক্যালকুলেটর হ্যাক্স হইতে পারে একটা ভিডিও দিছি আলহামদুলিল্লাহ। ওই ভিডিওতে হচ্ছে আমি প্রায় অনেকগুলো এমসিকিউ সলভ করেছি, তোমাদের বোর্ডে আসা অনেক। সো ওই ভিডিওটা যদি কেউ দেখো ভাইয়া, ওই ভিডিওটা যদি কেউ দেখো, ইনশাআল্লাহ তুমি ওই ভিডিও থেকেই তুমি তোমার পরীক্ষায় অ্যাটলিস্ট তুমি হচ্ছে 12 থেকে 13 মার্ক বা 13 থেকে 14 মার্ক তুমি কম পাবা ইনশাআল্লাহ, মানে ক্যালকুলেটর দিয়ে করতে পারবা জাস্ট। আমি সাজেস্ট করবো অবশ্যই ওই ভিডিওটা অবশ্যই দেখবা ইনশাআল্লাহ, ঠিক আছে। আমরা এই ভিডিওটা যতটা ইম্পর্টেন্ট, ওই ভিডিওটা একদম সমান ইম্পর্টেন্ট, ওটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট দেখছে। ইভেন তোমাদের যে আমি পিডিএফটা দিছি, ওই পিডিএফে কিন্তু ওই ভিডিওর যে কোশ্চেন গুলা ছিল, মানে ক্লাসের স্লাইডের যে কোশ্চেন গুলা, ওগুলা কিন্তু দিয়ে দিছি। সো এই ক্লাসটা সবাই দেখতে বলছি কিন্তু, সো সবাই দেখে নিবা। সো তারপর এখানে আমি একটু দেখাইতেছি, সময় লাগবে না। এক্স স্কয়ার, তাহলে আচ্ছা আমরা এক্স এর জায়গায় কি -1 চিন্তা করবো, সো -1 স্কয়ার মাইনাস কে এক্স, সো আলফা বাটন প্রেস করে এক্স দিব, কে এর বদলে এক্স তুললাম, তারপর কত এক্স এর জায়গায় -1, সো -1, তারপর কত আমাদের -1, সো -1, তারপরে দেখো কি করবা, ইকুয়াল টু তুলবা, যেহেতু f -1 ইকুয়াল টু 0, এই যে ইকুয়াল টুটা তুলবা, সো আলফা বাটন প্রেস করে ক্যালকুলেটর একটা চাপ দিবা, ইকুয়াল টু, তারপর কত আমাদের 0 আছে, সো 0 দিবা, বুঝছো, 0 দিলা। এবার হচ্ছে কি এটা সমাধান করবা, এই ক্যালকুলেটরের সমাধান করার নিয়ম কি, শিফট বাটনে একটা প্রেস করবা, ক্যাল বাটনে একটা চাপ দিবা, তারপরে কি সমান সমান একটা চাপ দিবা, তাহলে কি তোমার হচ্ছে হয়ে গেল, বুঝছো, এই যে 0 বের হয়ে গেছে, ক্লিয়ার। এবার দেখো 9 নাম্বারটা কি বলছে, যে এই একটা ফাঁকা সেট, এ হচ্ছে কি একটা ফাঁকা সেট, বুঝছো, এ হচ্ছে কি একটা ফাঁকা সেট এবং বি হচ্ছে 1, সো বলছে এ ইউনিয়ন অফ বি। তাহলে দেখো তোমার হচ্ছে এই ফাঁকা সেট, সরি ফাঁকা সেট এই বলে লিখতে হবে, ফাঁকা সেট, তারপর কি ইউনিয়ন, তারপর কত আমাদের বি, সো বি এর মান কত, বি এর মান হচ্ছে 1। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ইউনিয়ন মানে কি যা থাকে সবই নিতে হয়। এখন এখানে ফাঁকা সেট মানে কি, এখানে ভাই কিছুই নাই, ফাঁকা সেট মানে কি, ফাঁকা সেট দ্বারা বোঝাইতেছে এখানে আসলে কিছু নাই, তাহলে কি থাকবে জাস্ট 1, সো 1 হচ্ছে অ্যানসার, বুঝছো। অনেকেই হচ্ছে এখানে ফাঁকা এই ডি নাম্বার দেখাই দেয়, বাট না, তোমার হচ্ছে এখানে 1 হবে অ্যানসার। আরেকটা প্রশ্ন তোমাদের আমি বোঝাই, যে পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি দ্বারা ফাঁকা সেট বোঝায়, সো মনে রাখবা এটা দ্বারা ফাঁকা সেট বোঝায়, অথবা তোমার এটা দ্বারা ফাঁকা সেট বোঝায়, বুঝছো, দেখা যাচ্ছে, হ্যাঁ এটা দ্বারা অথবা এটা দ্বারা বোঝায়, কিন্তু কিন্তু এটা কিন্তু কোনো ফাঁকা সেট না, এটা কিন্তু ফাঁকা সেট হয় নাই, ঠিক আছে, এটা ভুলও করা যাবে না, বুঝছো, এখানে কিন্তু ওভারল্যাপ হয়ে গেছে, এটা কিন্তু ফাঁকা সেট না, এটা ফাঁকা সেট, এটাও ফাঁকা সেট, বাট এটা কিন্তু ফাঁকা সেট না, বুঝছো, এই হচ্ছে কথা। সো তারপরে দেখো আমরা যদি 10 নম্বরটা করি, এখানে বলছে রেঞ্জ কোনগুলা, সো মনে রাখবা যে এই পরের যে উপাদানগুলা ওগুলাই হচ্ছে রেঞ্জ, 1
3 3 4। সো আমাদের একই উপাদান দুইবার থাকলে একবার নিতে হবে, একই উপাদান দুইবার থাকলে একবার নিতে হবে। সো 1 3 3, এখানে 3 দুইবার আছে, সো একবারে নিব 3 আর কত 4। সো 1 3 4 হচ্ছে অ্যান্সার। সো আমাদের কি সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার 1 3 4। বুঝছো? সো আমাদের এইটা হচ্ছে সেট ফাংশন ছিল। এখন হচ্ছে আমরা অন্য অধ্যায়ে চলে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন হচ্ছে আমরা অন্য অধ্যায়ে যাব। আচ্ছা, সো ওকে, এরপরে দেখো আমাদের হচ্ছে পরিমিতি চ্যাপ্টারটা আছে। সো তোমরা জানো পরিমিতি চ্যাপ্টারটা একটু বড়। সো আমাদের এখান থেকে 20 টা এমসিকিউ করতে হবে। ঠিক আছে, 20 টা এমসিকিউ হচ্ছে করতে হবে। সো আমি একটু ফাস্টই করবো ইনশাআল্লাহ, এখন বেশি টাইম লেগে গেছে। আচ্ছা, এখন দেখো তাহলে পরিমিতিতে প্রথমেই দেখো বহুপদী দিয়ে রাখছে। আচ্ছা, যাই হোক। সো দেখো এখানে এই একটা এমসিকিউ গুলো তোমার হচ্ছে 4-5টা কনসেপ্ট ক্লিয়ার হবে, মানে আরো 5টা এমসিকিউ তুমি সলভ করতে পারবা বা কমন পাবা ইনশাআল্লাহ। তো দেখো এখানে কি বলছে যে একটা সমবৃত্ত ভূমিক বেলনের, তাহলে আমরা জানি বেলন, দেখো এই বেলন কি, বেলন মানে আসলে সিলিন্ডার। ঠিক আছে, এটা তুমি বেলনও বলতে পারো, সিলিন্ডার বলতে পারো। সো এটার ক্ষেত্রে সূত্র হচ্ছে তোমার কি বলছে, ভূমির ক্ষেত্রফল। সো ভূমির ক্ষেত্রফলের, ভূমির ক্ষেত্রফল সংক্ষেপে লিখলাম, ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভাইয়া তোমার পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। ভূমির ক্ষেত্রফল এইটা হচ্ছে ভূমি। সো এটা দেখো, এটা কি বৃত্তের মতো না, বৃত্তের মতো, এই জন্য কি পাই আর স্কয়ার। সো পাই আর স্কয়ার যদি করি তাহলে কত, পায়ের মান কত, পাই তো পাই গুণ আর, আর এর মান কত দেওয়া আছে 5 সেন্টিমিটার। সো 5 এর উপরে স্কয়ার, তাহলে কত আমাদের, তাহলে আমাদের 25 পাই। ঠিক আছে, 25 পাই। সো প্রথম অপশন ঠিক আছে। বলছে আয়তন, তার আয়তন কত আমরা জানি পাই আর স্কয়ার এইচ, বেলনের ক্ষেত্রে আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। সো আর এর মান তাহলে কত, পাই তো পাই গুণ আর এর মান হচ্ছে 5। সো 5 এর উপরে স্কয়ার এইচ, এইচ এর মান কত 6 দেওয়া আছে 6। তাহলে দেখো 25, দেখো 5 এর উপরে 25, 25 গুণ 6 করলে কত, 5 25 125, 150, 150 পাই। হ্যাঁ ঠিক আছে। বক্রতলের ক্ষেত্রফল কত, 60 পাই। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ যদি করো তাহলে 2 পাই গুণ আর এইচ, আর এর মান 5 গুণ এইচ এর মান কত 6, 5 6 30, 30 দুগুণে 60, 60 পাই। ঠিক আছে, তাহলে ডি নাম্বার অপশন সবই হবে অ্যান্সার। বুঝছো? তারপর দেখো 2 নাম্বারটা কি বলছে, বর্গের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। আমরা সবাই জানি যে বর্গের সূত্রটা কি, কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2a। বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি আমাদের √2a। সো √2 গুণ হচ্ছে a, এর মান কত আমাদের 10, তাহলে কি 10√2। ঠিক আছে, সো 10√2। তারপরে আমাদের কি আছে দেখো, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। বেশিটা বুঝা কি বললো, একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই যে এইটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহু আর এই বাহু কি সমান। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ সমান সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য হচ্ছে 2a। সো এটা 2a, এটাও কত 2a হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। হ্যাঁ, ত্রিভুজটির ক্ষেত্রফল কত, তাই আমরা জানি এখানে কিন্তু, আচ্ছা সরি সরি, এটা হবে না, এখানে সমদ্বিবাহু সমকোণী বলছে। তোমার এই যে সমকোণী ত্রিভুজ, দেখো বেসিক্যালি তোমার সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। এই যে সমকোণী ত্রিভুজ, সো এটা এমন একটা সমকোণী ত্রিভুজ যেখানে এই ভূমি আর লম্ব কি সমান, কারণ বলছে কি সমদ্বিবাহু সমকোণী, মানে এই দুইটা বাহু কি পরস্পর সমান। সো এটাও 2a, এটাও কত আমাদের 2a। তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বা এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করি তাহলে কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। সো ভূমি কত 2a, উচ্চতা কত 2a। সো কত হবে তাহলে 2 2 কাটা 2a স্কয়ার। ঠিক আছে, 2a স্কয়ার। সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, এই সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখো আমাদের কি 4 নাম্বারটা, দেখো কতগুলা বোর্ডে আসছে। রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য যদি 7 ও 8 হয় তাহলে এর ক্ষেত্রফল কত। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল। সো একটা কত, একটা হচ্ছে 7 আর একটা কত 8। তাহলে আমাদের কত 7 8 56, 56 দিয়ে 28 পাই, সরি 28, 28 কি অবশ্যই বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, 28 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের কি বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। জাস্ট গুণ করে দিবা। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। 5 নাম্বারটা যদি আসো দেখো কি বলছে যে বৃত্তকলা, দেখো দেখো বৃত্তকলা যখন আসবে, হ্যাঁ বৃত্তকলা যখন আসবে, বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কি, বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভাইয়া, মনে রাখবা, দেখো এই জিনিসটা এইভাবে মনে রাখবা। আমরা যে বলি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আমরা বলি না যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। সো এই যে পাই আর স্কয়ার এটা কয় ডিগ্রির জন্য বলো তো, একটা বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফল আমরা কি বলি পাই আর স্কয়ার। সো একটা বৃত্ত কয় ডিগ্রি, 360 ডিগ্রি না। সো আসলে 360 ডিগ্রির জন্য হচ্ছে কত
360 ডিগ্রির জন্য হচ্ছে পাই আর স্কয়ার। এখন তোমার হচ্ছে যখন বৃত্তকলা বলবে তখন তো তোমার হচ্ছে জাস্ট এতটুকু দিবে। সো এতটুকু কি থিটা। সো তাহলে থিটার জন্য কত, থিটার জন্য জাস্ট এখানে একটা থিটা বসাই দিবা, পাই আর স্কয়ার থিটা। সো এটাই হচ্ছে আমাদের সূত্র, বুঝছো? বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা, পাই আর স্কয়ার থিটা বা 360, মানে এইভাবে আর কি মনে রাখতে পারো, ঠিক আছে? সো তাহলে এটা যদি সূত্র হয় তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে? তাহলে নিচে হচ্ছে 360 আর উপর হচ্ছে পাই গুণ আর স্কয়ার। সো আর এর মান কত দেওয়া আছে দেখো, এম এন, খেয়াল করো এম এন, এই দেখো এম এন দেওয়া আছে কত 6, এই পুরাটা এম থেকে এন পুরাটা হচ্ছে কি 6 দেওয়া আছে। এর মানে তাহলে এই ও এন বা ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে তাহলে 3, অর্ধেক ওইটার অর্ধেক। সো 3 এর উপর স্কয়ার গুণ থিটা, কত 60 ডিগ্রি দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে করলে যা হয় তাই, এটা ক্যালকুলেশন করলে কত হবে? এটা ক্যালকুলেশন করলে হচ্ছে তোমার যেটা হয় 9 গুণ হচ্ছে 60, 9 গুণ হচ্ছে 60 গুণ হচ্ছে পাই, পাই ভাগ হচ্ছে 360, আমাদের হচ্ছে এখানে 3/2 পাই মানে হচ্ছে তোমার 4.71, 4.71 আসবে, ঠিক আছে? এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার, এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার, এই নাম্বারটা 4.71 আসবে। তারপর দেখো বলছে বৃত্তের ক্ষেত্রফল কত? পাই সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। এখন আমাদের কি এই আর এর মানটা লাগবে না? আর এর মানটা লাগবে। সো আর এর মানটার জন্য দেখো তোমার কি দেওয়া আছে যে এই বৃত্তটার পরিধি কত? আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে কি 2 পাই আর, এটা হচ্ছে কি বৃত্তের পরিধি সূত্র, 2 পাই আর বৃত্তের পরিধি সূত্র। সো এই পরিধির মান তোমার কত দিয়েছে দেখো, পাই। কি বলছে? পাই সেন্টিমিটার পরিধি বিশিষ্ট, মানে এই পরিধির মান হচ্ছে কত? পাই। তো তাহলে এখানে পাই পাই কাটো, তাহলে 2 আর ইকুয়াল টু কি থাকে? এখানে কাটা গেলে কি এখানে 1 থাকে কিন্তু, হ্যাঁ 1 থাকে। সো আর ইকুয়াল টু তাহলে কত আমাদের 1/2, আর ইকুয়াল টু কত 1/2। সো পাই গুণ আর এর মান যদি 1/2 বসাও এর উপর হোল স্কয়ার, এর মানে কত? পাই ডিভাইড বাই 4 হবে অ্যান্সার। সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখো তুমি যদি সাথে আসো কি বলছে, এটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এত, এর পৃষ্ঠতলের কর্ণ দৈর্ঘ্য কত? খেয়াল করো বিষয়টা বুঝো। এখানে মনে রাখবে একটা জিনিস, খুবই সতর্ক, খুবই সতর্ক থাকতে হবে যে আমাদের ঘনকের 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 সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 স্কয়ার। ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 স্কয়ার। সো 6 স্কয়ার ইকুয়াল টু কত আমাদের 150, 6 স্কয়ার ইকুয়াল টু কি 150। এখানে যে লিখলাম যে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6 স্কয়ার, এখানে এ দ্বারা কি বোঝায়? এ দ্বারা ঘনকের এক বাহু বোঝায়, ঘনকের এর এক বাহু, এ দ্বারা ঘনকের কি এক বাহু বোঝায়। সো তাহলে 6 ইন্টু স্কয়ার হচ্ছে ঘনকের কি সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র। সো 6 স্কয়ার ইকুয়াল টু কি 150। সো এখান থেকে তুমি a ইকুয়াল টু কত পাবা তাহলে 150 ভাগ কত 6, তার স্কয়ার এর পাশে গেলে কি রুট। সো এর ক্যালকুলেশন গুলো কত হবে? 150 ভাগ হচ্ছে কত আমাদের 6, রুট করলে 5, তাহলে এখানে আসবে হচ্ছে তোমার 5। তাহলে এর মান তুমি কত পাইলা? এখানে এটা কিন্তু এর মান। সো ঘনকের এক বাহুর দৈর্ঘ্য তুমি কত পাইলা? 5 পাইলা। এবার দেখো কি বলছে যে এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত। দেখো আমরা সবাই জানি যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? ঘনকের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে তোমার √3, বুঝছো? ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √3, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √2। কিন্তু যদি বলে যে এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, তাহলে মনে রাখবা তখন বোঝায় আসলে কি দেখো, ঘনকের পৃষ্ঠতল বলতে, ঘনকের পৃষ্ঠতল বলতে এই যে এটা হচ্ছে ধরো ঘনক, এটা হচ্ছে ধরো আমাদের ঘনক, ঠিক আছে? এটা ধরো ঘনক। সো ঘনকের তখন পৃষ্ঠতল বলতে বোঝায় আসলে এই এতটুকু, ঘনকের পৃষ্ঠতল বলতে তখন জাস্ট এই এতটুকু বোঝায়, এই যে এতটুকু বোঝায়। ঘনকের পৃষ্ঠতল হচ্ছে কি জাস্ট এই এতটুকু। সো এই এতটুকু এটা কি হয়েছে? এটা কি একটা বর্গ হয়েছে না? এটা কি একটা বর্গ হয়েছে না? সো বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি বলতো? বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে কি √2a, √2a। সো এই যে √2a বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র, এটাই হচ্ছে তখন কি অ্যাপ্লাই হবে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্যের ক্ষেত্রে। সো এর মানে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য যা বর্গের, মানে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের হচ্ছে এই √2a এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, √2a। আর যদি বলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য তাহলে কি √3a। আর যদি বলে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য তাহলে কি √2a।
সো তাহলে আমাদের √2 গুণ a এর মান কত পেলাম 5 পেলাম। সো 5√2 অ্যান্সার হচ্ছে কি বি নাম্বারটা। এরপর দেখো 8 নম্বরটা কি বলছে, সামান্তরিক ভূমি এত উচ্চতা এত হলে এর ক্ষেত্রফল কত। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি বলো? সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। হাফ কি আছে? না না, হাফ নেই। সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র কি জাস্ট ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। সো ভূমির মান কত 9 গুণ হচ্ছে কত 4, 4 নং কত 36। সো সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। জাস্ট ভূমি গুণ উচ্চতা করে দিবা। এবার কি বলছে দেখো, যে একটা ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এত, একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি এত এত, এদের অন্তর্ভুক্ত গুণ এত, এর ক্ষেত্রফল কত। তাহলে দেখো, ধরো এটা হচ্ছে ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজ, যদি এই বাহুটার দৈর্ঘ্য 10 হয়, এবার সাপোজ এই বাহুটার দৈর্ঘ্য এ আর এই বাহুটার দৈর্ঘ্য বি, আর এখানে মাঝখানে কোণ হচ্ছে ধরো থিটা, থিটা। যদি এই বাহুটার দৈর্ঘ্য এ হয় এবং এই বাহুটার দৈর্ঘ্য যদি বি হয় এবং মাঝখানে যদি একটা থিটা থাকে, এই দুই বাহুর মধ্যবর্তী যদি থিটাটা যদি দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি হাফ এ বি সাইন থিটা। এটা হচ্ছে সূত্র। তাহলে হাফ এ বি, তাহলে একটা বাহু কত 10 দেওয়া আছে, আর একটা বাহু কত 12 দেওয়া আছে, গুণ সাইন থিটা, সাইন কত আমাদের 30 ডিগ্রি। তাহলে আমাদের কত হবে 2 দিয়ে 10 কে কাটো, তাহলে কত 5, 5 বারং 60, সাইন 30 ডিগ্রির মান কত হাফ। সো কত হবে আমাদের 30 হবে অ্যান্সার, বুঝছো 30। তাহলে এটা আশা করি বুঝতে পারছো, ক্যালকুলেশন ক্যালকুলেটরও করতে পারো তুমি, সমস্যা নেই। তারপর দেখো কি বলছে, যে একটা বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6, তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত। ভাই বর্গ দেখো, অন্তবৃত্তের ব্যাসার্ধ, বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ। সো এটা হচ্ছে বর্গ, বুঝছো, এটা হচ্ছে কি আমাদের বর্গ। সো এই বর্গটার অন্তবৃত্ত মানে বৃত্তটা ভিতরে থাকবে, বৃত্তটা হচ্ছে ভিতরে থাকবে। সো এই অন্তবৃত্তের, এই যে বর্গের অন্তবৃত্ত মানে এই বৃত্তটা, এই বৃত্তের ব্যাসার্ধ কত 6, মানে এই যে ব্যাসার্ধটা কত আমাদের 6। তাহলে বলছে বর্গের বাহুর দৈর্ঘ্য কত। ভাই আমরা জানি যে এখানে যদি 6 হয়, তাহলে এই এতটুকু কত হবে 6, তাহলে টোটাল কত হইলো 12। আর এই টোটাল আর এই টোটাল কি সেম না? অন্তবৃত্তের ক্ষেত্রে এই টোটাল আর এই টোটাল কি সেম, কারণ হচ্ছে কি লাগে গেছে, এখানেও এখানেও লাগে গেছে, এখানেও কি লাগে গেছে। সো আসলে এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা কি সেম। সো 6 আর 6 কত 12, এখানেও তাহলে কত আমাদের 12। বুঝতে পারছো? এই হচ্ছে কথা। তাহলে আমাদের কি এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো কি বলছে, একটা বৃত্তের পরিধি হচ্ছে এত, ব্যাসের অনুপাত, সরি পরিধি ও ব্যাসের অনুপাত কত। দেখো বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, পরিধি ও ব্যাস, আর ব্যাস হচ্ছে কি, বৃত্তের ব্যাস হচ্ছে কি, বৃত্তের ব্যাস হচ্ছে 2r, ব্যাসার্ধ হচ্ছে কি আর, আর ব্যাস, ব্যাস হচ্ছে কি 2r। সো পরিধি ও ব্যাসের অনুপাত, তাহলে এখানে কি হবে, এই আর আর কাটা যাবে, 2 2 কাটা যাবে। সো কি থাকবে, পাই ইস টু হচ্ছে কি 1 থাকবে, পাই ইস টু 1। এই নাম্বারটা অ্যান্সার, এই নাম্বারটা অ্যান্সার। তারপর দেখো কি বলছে আমাদের, কি বলছে যে ভাইয়া তোমার এবিসি এর পরিসীমা কত, সরি বিইসি এর পরিসীমা। দেখো এখানে মজার একটা বিষয় আছে, এটা একটু ভালো একটা এমসিকিউ। দেখো এখানে তোমার এই দেখো, এই যে বি, এই যে ই, আর এই জায়গায় কি সি, দেখতেছো যে বি ই সি এতটুকু। সো বি ই সি এতটুকুর হচ্ছে কি পরিসীমা তোমার বের করতে বলছে। সো এই এতটুকু আমি এখানে একটু আলাদাভাবে একটু আঁকি, দেখো তোমরা সবাই বি ই সি ওইটুকু আমরা হচ্ছে একটু আলাদাভাবে আঁকি, এই যে আঁকলাম, ঠিক আছে। এখানে কি বি, এখানে কি ই, আর এখানে কি আমাদের সি। সো এর পরিসীমাটা কত হবে আমাকে বলো তো সবাই। এর পরিসীমাটা হবে, দেখো এখানে কিন্তু একটা লম্ব চিহ্ন দেওয়া আছে, এর মানে হচ্ছে এখানে কি আসলে একটা লম্ব, এখানে কি একটা লম্ব। সো এখানে যেহেতু লম্ব দেওয়া আছে, এর মানে কি ভাইয়া, এই বিইসি, দেখো এই বিইসি এটার তোমার হচ্ছে এখানে যেহেতু লম্ব দেওয়া আছে, এর মানে এটা হচ্ছে কি অতিভুজ, এর মানে এটা হচ্ছে কি অতিভুজ, অতিভুজ। আর এইটা এইটা এই দুইটার মধ্যে একটা কি একটা ভূমি আর একটা কি লম্ব, একটা ভূমি আর একটা কি লম্ব, এরকম আর কি বিষয়টা। সো যাই হোক, এখানে তুমি হচ্ছে এটা কিভাবে বের করবা, দেখো এখানে কিন্তু হচ্ছে এই যে এটা যদি আমি পুরোটা আঁকি, কিভাবে দেওয়া ছিল এটা, এইভাবে একটা বৃত্ত দেওয়া আছে, তাই তো, এইভাবে একটা বৃত্ত দেওয়া আছে এবং মাঝখানে একটা যেরকম দেওয়া আছে। আশা করি একটু বুঝতে পারতেছি, একটু হেভি হয়েছে, সমস্যা নেই। সো এখানে বিষয়টা হচ্ছে ভাইয়া দেখো, এই যে এই মানটা কিন্তু তোমার দিয়ে দিছে, এখানে আমাদের স্লাইড ম্যান হচ্ছে
কাছাকাছি দিয়ে দিছে। এই 6 হচ্ছে আসলে এটা আসলে 6, বুঝছো? এই যে এই বাহুটা আছে না, এই বাহুটা আসলে 6, এটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে, স্লাইড ম্যান একটু উঁচাই দিয়ে দিছে তো এই বোঝা যাইতেছে না। তো আসলে এটা হচ্ছে 6 দেওয়া আছে, আর এই যে এটা হচ্ছে 8 দেওয়া আছে, এটা হচ্ছে 8 দেওয়া আছে, বুঝছো? এটা হচ্ছে 8 দেওয়া আছে। সো আমাকে বলো তো যে এইটা যদি 6 হয়, আর এটা যদি হচ্ছে তোমার কি হয়, এটা হচ্ছে এখানে কি লম্ব 90 ডিগ্রি আছে, এটা একটা বেসিক্যালি একটা সমকোণী ত্রিভুজ আর কি, এরকম আর কি। সো এখানে ভাইয়া, এখানে তোমার এই যে বাহুটা আর এই বাহুটা কিন্তু আসলে সমান, বুঝছো? এটা এখন এক্সপ্লেন করতে, ওই দেখো এখানে কিন্তু দিয়ে দিছে ভাই, এখানে তোমার দেখো এই যে এখানে একটা চিহ্ন দিছে, এখানেও একটা চিহ্ন দিছে। সো এখানে এই বাহুটা আর এই বাহুটা কি সমান? সমান না? সমান। তাহলে আমাকে বলো তো এটা যদি হচ্ছে তোমার 90 ডিগ্রি হয়, এখানে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে কত হবে? 45 ডিগ্রি। এখানেও কত হবে? 45 ডিগ্রি। বলবা যে ভাইয়া আপনি কেন কিভাবে বুঝলেন যে এখানে 45 হবে এখানেও 45 হবে? দেখো সিম্পল ওয়ে, আমরা জানি তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, মানে এই কোণ, এই কোণ, এই কোণ, এই তিনটা কোণ মিলে কত হবে? 180 হবে। সো এখানে অলরেডি 90 চলে গেছে, এখানে অলরেডি কি 90 চলে গেছে, বাকি থাকলো কত? 90। সো এই 90 হচ্ছে এখানে আর এখানে কি সমবন্টন হবে, এখানে 45 যাবে, এখানে 45 যাবে। কেন সমবন্টন হবে? কারণ হচ্ছে তোমার প্রশ্নে বলে দিছে যে এই বাহু আর এই বাহু কি সমান। সো এই বাহু আর এই বাহু যেহেতু সমান, সো এই কোণ আর এই কোণও সমান হবে, এই জন্য কি এখানেও 45, এখানেও কি 45 হবে। বিষয়টা বুঝছো? আচ্ছা, সো এখন কাহিনী হচ্ছে তুমি আমাকে তাহলে বলো তো যে এবার আমরা যদি এটা এমন হিজিবিজি হয়েছে, আচ্ছা ধরো ধরো এটা আছে, আচ্ছা। সো আমাকে বলো তো এই কোণটা যদি 45 হয়, এই কোণটা যদি 45 হয়, আবার এই মানটা কত দেওয়া আছে আমাদের? 6 দেওয়া আছে। সো এখানে আমরা ওই যে একটা সূত্র সাইন থিটা সূত্রটা যদি অ্যাপ্লাই করি, সাইন থিটা ইকুয়াল টু কি? সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। সো তুমি ধরো এটা লম্ব, ধরো সমস্যা নাই, এটা লম্ব, তাহলে এটা ধরো আমি বের করবো, এটা কত? আমরা বি ই দেওয়া আছে, বিই। সো তাহলে লম্ব মানে কি? বিই লম্ব তো না, লম্ব হচ্ছে এইটা হবে। তাহলে আমরা জানি কোণের সাথে যেটা থাকে, এখানে যদি আমরা কোণ ধরি, এখানে যদি কোণ ধরি, তাহলে এটা হচ্ছে কি? ভূমি, এটা হচ্ছে কি? ভূমি। আর এটা হচ্ছে কি? অতিভুজ। আর এটা হচ্ছে কি? লম্ব। সবসময় কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব হয়, কোণ যেহেতু তুমি এটা ধরছো, তাহলে এটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব হয়, তাহলে এটা লম্ব। ঠিক আছে, এটা লম্ব, সমস্যা নাই। তাহলে এটাই ধরো তুমি, সমস্যা নাই, বিএসি। তাহলে ধরো তুমি হচ্ছে এখানে কি সাইন থিটা ইকুয়াল, তাহলে কি আসবে? সাইন থিটা ইকুয়াল টু তোমার তাহলে কি? ইসি, ইসি, হ্যাঁ, লম্ব বাই কত? অতিভুজ। সো অতিভুজ কত আমাদের? এই যে 6, 6। তাহলে এখান থেকেই তো হচ্ছে তোমার কি বের হয়ে যাবে বলো তো? এখান থেকেই হচ্ছে তোমার সাইন থিটার মান কত? সাইন থিটার মান হচ্ছে দেওয়া আছে কত? 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি, আর এখানে কি? ইসি 6। সো তাহলে এখানে কি আসবে আসলে? এখানে আসবে হচ্ছে তোমার সাইন 45 মান কত? 1/√2। আর এখানে কত? ইসি বাই √2, সরি ইসি বাই কি 6। সো তাহলে এখানে আসলে কি হবে? এটা 6 এখানে যাবে, এর মানে ইসির মান হচ্ছে 6/√2। বুঝছো? ইসির মান হচ্ছে কি? 6/√2। ইসির মান হচ্ছে কত? ইসির মান হচ্ছে, দেখো, ইসির মান হচ্ছে 6/√2। সো আমরা জানি এটা যদি 6/√2 হয়, এটাও কত? 6/√2 হবে, তাই না? তো পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে এই বাহু, এই বাহু, এই বাহু, তিনটার হচ্ছে যোগফল। সো তাহলে যোগফলটা কত হবে? দেখো, যোগফলটা হচ্ছে তোমার এই যে 6/√2, তাই না? সো এটা কি আমাদের দুইবার আছে, এটা দুইবার আছে, সো আমরা 2 গুণ দিতে পারি, অথবা আবার বুঝবা না, সো প্লাস 6/√2। বুঝছো? দুইবার আছে, এই যে মানে দুইটা বাহু তো, দুইটা যোগ করলাম, প্লাস কত আমাদের? ওই অতিভুজটা কত? 6, সো 6 দিলাম, প্লাস 6 সমান সমান, প্লাস 6, ও এখানে দেই নেই কিছু, 2 সমান সমান চাপ দাও, তাহলে কত আমাদের এটা আসছে। সো এটাকে তুমি এই যে এস ডি বাটনে কনভার্ট করো, এই যে এখানে বাটন আছে দেখো, এস কমা ডি, এস ডি, এই বাটনে ক্লিক করো, তাহলে কত আসে? 14.48। সো দেখো 14.48 কই আছে? 14.48 মানে হচ্ছে এই যে বি নাম্বার 14.31, একই, ঠিক আছে, 14.31, এটা হচ্ছে অ্যান্সার হবে, বি নাম্বারটা। ওকে, এটা একটু না একটু ই ছিল, কঠিন টাইপের একটু ছিল। সো কেউ বুঝতে না পারলে আরেকবার একটু দেখে নিবা, আমাদের এমসিকিউ একটু বেশি তো, এই জন্য তাড়াতাড়ি সলভ করতে হবে।
এবার এখানে বলছে কি গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল, এই যে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। হ্যাঁ, এটা সহজ আছে বাট এটা ইম্পর্টেন্ট বেশি, এই টাইপের হচ্ছে আসে, বেশি আসে। এই টাইপের গুলা দেখো কি বলছে যে চিত্রে গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল। তাহলে এখানে তোমার কি করতে হবে আসলে দেখো, এখানে তোমার প্রথমত তুমি এই পুরা বৃত্তের ক্ষেত্রফলটা বের করবা, সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল বের করবা। তাহলে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল কত দেখো তো, এই যে এটা কি ব্যাসার্ধ না বৃত্তের, এটা কি ব্যাস, এই 8 সেন্টিমিটার, এই 8 সেন্টিমিটার হচ্ছে কি বৃত্তের ব্যাস, 8 সেন্টিমিটার কি বৃত্তের ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে, বৃত্তের ব্যাসার্ধ হবে কত 4 না, 8 এর অর্ধেক 4। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার। সো আমাদের পাই ইন্টু কত 4 এর উপর স্কয়ার। সো তাহলে কত আমাদের 16 পাই, তাই না, 16 পাই, 16 পাই আমাদের। তাহলে এটা হচ্ছে কি বৃত্তের ক্ষেত্রফল। তারপরে বের করবা তুমি হচ্ছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে ভিতরে যে আয়তক্ষেত্রটা আছে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। সো এখানে এটা তো স্লাইডম্যান ভুল দিছে, এটা আসলে এইভাবে আছে, এখানে এটা 6 আর এখানে কি 8, ঠিক আছে। এই 6 হচ্ছে কি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে স্লাইডম্যান একটু আমাদের ভুল তুলছে। এই 6 হচ্ছে কোনটা বলো তো, এই 6 হচ্ছে এখানে এই যে এটা দেখো, এখানে আমি তুলতাছি, গাদা কোন গাল এমন ভাবে তুলছে। দেখো এই যে এটা হচ্ছে আসলে তোমার দেওয়া আছে কত, এটা হচ্ছে 6 দেওয়া আছে, এই বাহুটা হচ্ছে 6 আর এই বাহুটা হচ্ছে 8 দেওয়া আছে, ঠিক আছে, 8 দেওয়া আছে। তাহলে আমরা এটা 8 আর এটা যদি 6 দেওয়া থাকে, তাহলে এই যে কর্ণের দৈর্ঘ্য এটা কি আমরা বের করতে পারবো না? আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র কি, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে আমরা আমাদের প্রথমত কি এই কর্ণটা হচ্ছে বের করতে হবে, কারণ আমাদের ব্যাস লাগবে। সো এই কর্ণটা যদি বের করি তাহলে সূত্র হচ্ছে আমাদের রুট ওভার অফ এ স্কয়ার, হ্যাঁ এ স্কয়ার প্লাস হচ্ছে কি বি স্কয়ার, এটা হচ্ছে কি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র। সো তাহলে কত আমাদের রুট ওভার অফ 6 এর উপর স্কয়ার প্লাস 8 এর উপর স্কয়ার, তাহলে আমাদের কত 36 64, এখানে আসলে 10 আসবে, ঠিক আছে 10 আসবে। সো আমাদের বেসিক্যালি তাহলে এই কর্ণের দৈর্ঘ্যটা বের হইলো কত আমাদের 10। সো কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণের দৈর্ঘ্যটাই কি বলতো, এই বৃত্তের কি ব্যাস না, এই কর্ণের দৈর্ঘ্যটাই হচ্ছে কি এই বৃত্তের ব্যাস। সো তাহলে বৃত্তের ব্যাস যদি 10 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে 5। সো তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত আমাদের 5, বৃত্তের ব্যাসার্ধ আর হচ্ছে কত আমাদের 5। সো তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার, এর মানে হচ্ছে আমাদের কত হবে এখানে 25 পাই হবে, ঠিক আছে 25 পাই হবে অ্যান্সার, অ্যান্সার না মানে 25 পাই হচ্ছে কি বৃত্তের ক্ষেত্রফল। এবার তুমি হচ্ছে কি করবা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি বের করি তাহলে আয়তক্ষেত্রের এটা কি 8 আর এটা কত 6, আমরা জানি ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো 8 গুণ কত 6, তো 6 এটা কত 48, আর এখানে এটা 25 পাই করলে কত হবে 25 পাই, এটা আসবে হচ্ছে আমাদের 78.53, 78.53। সো তুমি এই এখন তোমার কি বলছে দেখো, এখন তোমার কি বলছে, তোমার বলছে যে এই গাঢ় অংশের ক্ষেত্রফল, দেখো তোমাকে বলছে এই যে গাঢ় অংশগুলো আছে এই গাঢ় অংশের ক্ষেত্রফল হচ্ছে বের করতে বলছে। সো তুমি এই সম্পূর্ণ বৃত্তের থেকে, এই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল কত 78.53, এই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল থেকে তুমি যদি এই ভিতরের অংশটুকুর ক্ষেত্রফল বাদ দাও, এই ভিতরের অংশটুকুর ক্ষেত্রফল যদি বাদ দাও তাহলে তুমি কি এই বাকি গাঢ় অংশের ক্ষেত্রফল পাবা। সো এই 78.53 থেকে এই 48 হচ্ছে বিয়োগ দিতে হবে, তাহলে মাইনাস 48.53 যদি আমি বিয়োগ করি তাহলে হচ্ছে আমি পাবো কত 30.00, হ্যাঁ 30.00, মানে যে এইটা এই নাম্বারটা অ্যান্সার 30.54 হচ্ছে অ্যান্সার হবে, বুঝছো 30.54 হচ্ছে অ্যান্সার হবে। 17 নাম্বার গেল, হ্যাঁ কিন্তু অনেকগুলো আছে। আচ্ছা দেখো এই চ্যাপ্টারটা বড় করার কিছু নাই, করতে হবে। ও এ বি, ও এ বি এইটার হচ্ছে মান চাইছে, এটাও ভালো একটা এমসিকিউ, ঠিক আছে এটাও ভালো একটা এমসিকিউ। ও এ বি মানে এই কোণটার মান হচ্ছে তোমার চাইছে, এই কোণটার মান হচ্ছে চাইছে। সো এই কোণটার মান কিভাবে বের করবা দেখো, এই কোণটার মান কিভাবে বের করবা, তুমি দেখো যে এটা একটা কত বুঝ,
এটা একটা কথা বুঝবো তো। আচ্ছা আজান দিতেছে, এক সেকেন্ড একটু ভিডিওটা পজ করি, আজান দিতেছে। তো দেখো এটা যদি আমরা করতে চাই এটা কিভাবে করব, এখানে তোমার যে বিষয়টা বুঝতে হবে, ভালো একটা এমসিকিউ এটা। আমাকে বলো তো এই যে মাঝখানের যে কোণটা, এই কোণটার মান কত বলো তো, মানে এ ও বি, এ ও বি এই কোণটার মান কত হবে বলতে পারবা? এখানে এটা কি অষ্টভুজ না? দেখো তো 1 2 3, 1 2 3 4 5 6 7 8 8টা এই আছে, সো এটা কি অষ্টভুজ? সো অষ্টভুজ যদি হয় তাহলে এই মাঝখানের এই কোণটা, মাঝখানের এই কোণটা এটা কত হবে? 360 ভাগ হচ্ছে কত 8। সো 360 ভাগ 8 যদি করো তুমি পাবা হচ্ছে 45। 360 ভাগ হচ্ছে 8, 45 পাবা, ঠিক আছে? 45, 45 পাইলা, ফাইন। আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলো, দেখো এখানে এখানে আমি যদি এটা একটু আঁকি, সো আমি জাস্ট এই পোরশনটা আঁকলাম, তাহলে এইটা পাইলা তুমি কত? এটা পাইলা হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে 45 ডিগ্রি পাইলা। এখন আমাকে বলো তো এই বাহুটা আর এই বাহুটা কি সমান না? অবশ্যই সমান। এখানে অষ্টভুজের এরকম প্রত্যেকটা বাহু, এগুলা প্রত্যেকটা কি সমান, ঠিক আছে? সমান। সো তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি আমাদের সমান? আচ্ছা এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে অবশ্যই আমাদের, অবশ্যই এই কোণটা, এই যে এই কোণটা এবং এই কোণটাও কি সমান হবে না? অবশ্যই, মানে এই কোণটা এবং এই কোণটাও কি অবশ্যই সমান হবে কিন্তু, ঠিক আছে? ফাইন। আচ্ছা যাই হোক, সো এখন আমাকে বলো তো এটা ধরো কি আসলো ও, আর এখানে এ, আর এখানে কি বি। এখন আমাকে বলো যে তাহলে এই এটা একটা কি ত্রিভুজ হয়েছে, তাই না? এটা একটা ত্রিভুজ হয়েছে, এটা একটা ও এ বি, এটা একটা ত্রিভুজ হয়েছে। সো এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে 45 প্লাস ও এ বি, ও এ বি, ও এ বি প্লাস হচ্ছে কি আমাদের তারপরে এ বি ও, এ বি ও, এই যে 3টে কোণ, এই 3টে কোণের সমষ্টি কত হবে? অবশ্যই 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে ভাইয়া, এখান থেকে তুমি হচ্ছে এখন আবার দেখো কি বলছে, এই কোণটা আর এই কোণটা কি সমান? এই কোণটা আর এই কোণটা কি সমান, তাই না? সমান, এই কোণটা আর এই কোণটা সমান। অর্থাৎ তাহলে তোমার এই ও এ বি, ও এ বি সমান সমান কি এ বি ও। সো এখান থেকে তুমি কি লিখতে পারো? এটা লিখতে পারো যে 2 ও এ বি, ও এ বি এটাই দ্বিগুণ লিখতে পারো, মানে একই যেহেতু। সো তুমি এটা 2 ও এ বি লিখতে পারো। তাহলে আমরা এই 45 হচ্ছে ওই পাশে পাঠাই দিই, তাহলে 180 থেকে 45 বাদ দিলে কত হবে? 180 মাইনাস হচ্ছে 45 যদি করি তাহলে আমাদের আসবে 135, এই পাশে থাকবে 135, আর এই পাশে ধরো এই জিনিসটাই আমি দুইবার লিখলাম, তাহলে ও এ বি, ও এ বি এটা কি দুইবার, ঠিক আছে? এটার বদলে আরেকটা এটা যোগ হয়েছে। সো 2 ও এ বি, তাহলে 2 ও এ বি কত আমাদের? 135 ডিগ্রি। সো আমাদের বেসিক্যালি এখানে প্রশ্নে আসলে এখানে 2 ই ছিল, ঠিক আছে? আমাদের স্লাইড ম্যান হচ্ছে তুলতে ভুল করেছে, এখানে একটা 2 ছিল। সো 2 ও এ বির মান কত আমাদের? 135 ডিগ্রি। এরই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো আমাদের কি আছে যে বহুভুজটির ক্ষেত্রফল কত, বহুভুজটির ক্ষেত্রফল কত। সো এক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হলে তোমাকে যেটা করতে হবে, তুমি জাস্ট একটা বের করবা, এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, তাহলে সবগুলো বের করতে পারবা। তাহলে আমাকে বলো তো যে আমি যদি, আমি যদি হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে চাই, এই ত্রিভুজটা যদি ক্ষেত্রফল বের করতে চাই কিভাবে বের করবো? দেখো আমি যে কাজটা করব, আমি কিন্তু জানি, ধরলাম এই বাহুটার মান হচ্ছে যে এই দিছে, দেখো এই যে ও এ, ও এ দেখো ও এ কত দিচ্ছে? 2 সেন্টিমিটার, তাহলে 2 সেন্টিমিটার, এটাও তাহলে কত আমাদের? 2 সেন্টিমিটার। আর আমরা একটু হয়তো পাইলাম এই কোণটার মান কত? 45 ডিগ্রি, তাই না? 45 ডিগ্রি আমরা কিন্তু পাইছিলাম। সো এটা কি একটা বেসিক্যালি একটা ত্রিভুজ হয়েছে, তাই না? এটা একটা ত্রিভুজ হয়েছে। সো আমরা জানি যে একটা ত্রিভুজের যদি দুইটা বাহুর মান দেওয়া থাকে, একটা ত্রিভুজের যদি দুইটা বাহুর মান দেওয়া থাকে এবং ওই বাহুর মধ্যবর্তী যদি কোণ দেওয়া থাকে, একটা ত্রিভুজের দুইটা বাহু যদি দেওয়া থাকে এবং ওই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা, তাই তো? তাই তো? তাহলে হাফ, এখানে এ মানে কত? 2, বি মানেও কত? 2, যেহেতু সমান সমান, সাইন থিটা, থিটা মানে কত? 45 ডিগ্রি। সো এটা যদি তুমি করো তাহলে 2 2 কাটা, তাহলে কত আসবে? 2 গুণ সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। সো এটা ক্যালকুলেশন করলে তুমি কি পাবা? এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে এই 2 কে ভাঙি, আচ্ছা এটা ক্যালকুলেশন করো তুমি পাবা হচ্ছে
√2 পাবা, একটা জাস্ট একটা √2 পাবা, ঠিক আছে? দেখো এটা ক্যালকুলেশন করলে √2 পাবা, বুঝছো? √2 পাবা। সো এই যে এটা আবার অনেকে বুঝবে না। সো এই 2 ভাগ √2 করলে কেন হচ্ছে √2 পাই? কারণ এই 2 কে লেখা যায় √2 গুণ √2, বুঝছো? এই যে এই 2টাকে √2 গুণ √2 লেখা যায়, আর নিচে কি √2 আছে। সো √2 √2 কাটা থাকলো কি আমাদের √2। সো এই যে আমাদের √2, ঠিক আছে? তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল তুমি কত পাইলা? এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি √2। তাহলে আছে কয়টা? 8টা আছে না এরকম? 8টা ত্রিভুজ আছে এরকম। সো তাহলে কি হবে আমাদের 8√2 হবে কি অ্যান্সার। সো দেখো এই যে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার 8√2, ঠিক আছে? তারপর হচ্ছে কি দেখো, একটি চাকার ব্যাস হচ্ছে এত, চাকাটি এত মিটার পথ যেতে কতবার ঘুরবে? তাহলে চিন্তা করো, বিষয়টা বুঝো যে চাকার ব্যাস দেওয়া আছে, ব্যাস মানে কি 2r। সো 2r দেওয়া আছে কত? 4.2 সেন্টিমিটার। আমি একটু আস্তে কথা বলি, হ্যাঁ? তোমরা একটু ভলিউমটা বাড়াই নাও, গলা মানে হাঁপাই গেছি। সো একটু আস্তে কথা বলতেছি, ভলিউমটা একটু বাড়াই নাও। সো 2r ইকুয়াল টু কত? 4.2, তাই না? সো 2r আমাদের কি বলছে? ব্যাস। সো ব্যাস কত আমাদের? 4.2। সো 2r ইকুয়াল টু কত? 4.2। তাহলে এখান থেকে আর কত হবে? আর হবে হচ্ছে আমাদের 2 দ্বারা ভাগ করলে পাবো কত? 2.1 পাবা, 2.1 সেন্টিমিটার। সো আমাকে বলো তাহলে চাকার এটা হচ্ছে কি ব্যাসার্ধ 2.1। তাহলে আমাকে বলো তো চাকার পরিধি কি হবে? চাকার পরিধি, চাকার পরিধি কি হবে? চাকার পরিধি হচ্ছে কত আমাদের? 2πr, তাই না? চাকার পরিধি হচ্ছে আমাদের কত? 2πr। সো 2π গুণ r, আর মানে কত? 2.1, 2.1, বুঝছো? তাহলে এটা যদি ক্যালকুলেশন করো কত পাবা? 2π আর কত? 2.1, 2.1, ঠিক আছে? তাহলে এটা পাইতেছ হচ্ছে তুমি 13.194, ধরো 13.195, ঠিক আছে? 13.195 এটা কি আমাদের পরিধি 2πr। এটা হচ্ছে কি আমাদের 2πr পরিধি। তাহলে আমাদের পরিধি মানে কি বলতো? মনে রাখবা একটা চাকা, ধরো এটা একটা চাকা। সো এই চাকাটা যদি একবার যদি ঘুরে, মানে এই চাকাটা যদি একবার ঘুরে, তাহলে এটার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, বুঝছো? একটা চাকা যদি একবার ঘুরে, একটা চাকা যদি একবার ঘুরে, তাহলে এটা তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা বলতে পারি না যে, তাহলে আমরা বলতে পারি যে 13.195 মিটার যায় কি একবার ঘুরে। তাহলে এই যে 13.195 মিটার বা এমনকি সেন্টিমিটার দেওয়া আছে, যাই হোক সেন্টিমিটার। তাহলে এত মিটার যায় বা এত মিটার যেতে ঘুরে কয়বার? চাকাটা কয়বার ঘুরে? একবার ঘুরে, বুঝছো? যেহেতু চাকার পরিধি বলতে বোঝায় যে একবার যদি চাকাটা ঘুরে, তাহলে কি তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। সুতরাং চাকার পরিধি যদি এত হয়, তাহলে আমরা বলতে পারি যে এত মিটার যায় কি একবার ঘুরে, বুঝছো? সুতরাং কত আছে? 330 মিটার। তাহলে 330টা তুমি হচ্ছে সেন্টিমিটারে নিয়ে আসো। তাহলে 330 গুণ হচ্ছে 100 করো, একবার লিখে দিলাম আমি। তাহলে 330 100 গুণ করলে কি হবে? আর দুটো শূন্য বাড়বে। তাহলে এত মিটার যায় হচ্ছে কি কয়বার ঘুরে দেখো। তাহলে হচ্ছে তোমার হবে এই যে 1 উপরে থাকবে, আর এই জিনিসটা কি নিচে থাকবে অলওয়েজ। 13.195 গুণ হচ্ছে এই যে এইটা উপরে থাকবে কত? 33 ডাবল 3টা 0, ঠিক আছে? 33 3টা 0 দেখছো না? আল্লাহ জানে। তাহলে 33 3টা 0 ভাগ হচ্ছে 13.195, 25। আচ্ছা, আমাদের এখানে 2500 বেরিয়েছে, মানে ওখানে একটু ওই সেন্টিমিটার মিটারের একটু গরমিল লাগছে, যাই হোক। সো তাহলে আসলে 25 বার হবে, ঠিক আছে? বুঝছো? 25 বার হবে। এখানে কোথায় জানি আমি সেন্টিমিটার মিটার করে নিই। সো যাই হোক, তোমার হচ্ছে তাহলে কত হবে? 25 বার হবে। অ্যান্সার হচ্ছে 25 বার, বুঝছো? পারবা এগুলা। তারপর দেখো সুষম পঞ্চভুজের একটি শীর্ষকোণ কত? শীর্ষকোণ, এই যে শীর্ষকোণের সূত্র হচ্ছে কি বলতো? শীর্ষকোণের সূত্র হচ্ছে মনে রাখো সূত্রটা, সেটা হচ্ছে 180 গুণ হচ্ছে n-2 ডিভাইড বাই হচ্ছে কি n। এটা হচ্ছে শীর্ষকোণ বের করার সূত্র, যেখানে n হচ্ছে মানে বাহুর সংখ্যা
অর্থাৎ এখানে কি বলছে পঞ্চভুজ, তাহলে n এর মান কত 5। যদি বলতো অষ্টভুজ তাহলে n এর মান কত হইতো 8। তাহলে কত হবে 180 গুণ হচ্ছে পঞ্চভুজ বলছে, সো 5 মাইনাস কত 2 ডিভাইড কত 5, সো 3 গুণ 180 বাই 105, 3 গুণ 180 ভাগ হচ্ছে 5, সো আমাদের 108 হবে। ঠিক আছে, এটা হচ্ছে 108 হচ্ছে অ্যান্সার হবে, বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, বি নাম্বারটা। ঠিক আছে, সো এরপর দেখো আমাদের বৃত্তের কেন্দ্রস্থ কোণ এত এবং ব্যাসার্ধ হচ্ছে এত হলো, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? তাহলে কেন্দ্রস্থ কোণ এত, ব্যাসার্ধ এত, বৃত্তচাপের দৈর্ঘ্য খেয়াল করো। এবার এটা যদি আমরা করি, খেয়াল করো কেন্দ্রস্থ কোণ, তাহলে এই বিষয়টা চিত্রটা আঁকো। এটা হচ্ছে বৃত্ত, সো বৃত্তের একটা কি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ মানে কি, ধরো এই কোণটা, এটা কি কেন্দ্রস্থ কোণ, তাহলে 140 ডিগ্রি আছে, আর বৃত্তের ব্যাসার্ধ কত 10, বৃত্ত চাপের দৈর্ঘ্য। তাহলে এই যে কেন্দ্রস্থ কোণ যা আছে এটা বৃত্তের একটা চাপের মধ্যে আছে। কোন চাপের মধ্যে আছে? এই যে চাপ, এটাকে বলা হয় কি বৃত্তের চাপ, এটাকে বৃত্তের চাপ বলা হয়। তাহলে এটা চাপটা আমরা এস দ্বারা প্রকাশ করি, এস। সো এস হচ্ছে আমাদের বের করতে বলছে, এস হচ্ছে এই যে এটাই হচ্ছে আমাদের বের করতে বলছে। আর হচ্ছে আমাদের কি এই কোণের মাঝখানের কেন্দ্রস্থ কোণের মান বলে দিয়েছে কত 144 ডিগ্রি, 144, আর হচ্ছে ব্যাসার্ধ কত বলছে 10 সেন্টিমিটার। সো যাই হোক, আমাদের সূত্র হচ্ছে কি, চাপ বের করার সূত্র হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা, না এটা না, এটা তো এর ক্ষেত্রে চাপ বের করার সূত্র হচ্ছে ভাই তোমার নিচে হচ্ছে 180 পাই আর থিটা, এটা হচ্ছে কি আমাদের চাপ বের করার সূত্র, বুঝছো? এটা হচ্ছে চাপ বের করার সূত্র, পাই আর থিটা বাই 180। তো পাই মানে কত, পাই তো পাই গুণ আর এর মান কত, আর এর মান হচ্ছে কত ব্যাসার্ধ 10, সো তুমি 10 বসাও, গুণ থিটা, থিটার মান কত, থিটার মান 144 ভাগ হচ্ছে 180। সেটা যদি আমরা করি, পাই গুণ হচ্ছে 10 গুণ 144 ভাগ হচ্ছে 180, তাহলে হচ্ছে 8 পাই। ঠিক আছে, তাহলে আমাদের হবে কি 8 পাই হবে অ্যান্সার, 8 পাই হবে অ্যান্সার। কে সালাম আলাইকুম, ক্লাস নিতেছে, রেকর্ড করতেছে, তাই এক সেকেন্ড দাঁড়াও, আর একটু সময় লাগবে। আচ্ছা দাঁড়াও, 18 নাম্বার। এরপর দেখো আর বেশি নাই, এখানে কোন সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে এত, এর বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/2 a। এটা হচ্ছে কি উচ্চতার সূত্র, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে এটা, যে √3/2 a, যেখানে a মানে কি, a মানে হচ্ছে বাহু, সমবাহু ত্রিভুজের বাহু। সো তাহলে তোমার উচ্চতা দিয়ে দিয়েছে কত 2√3, সো এই পাশে 2√3, আর এই পাশে কি √3/2 ইন্টু এ মানে কি বাহু, এটাই হচ্ছে আমরা বের করবো। সো √3 কাটা, এই 2 এ পাশে গেলে কি গুণ হবে, সো এর মান হচ্ছে কি 4, বুঝছো, এর মান হচ্ছে 4। সো ডি নাম্বার অ্যান্সার। তারপর বলছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। সো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেখো, ট্রাপিজিয়াম যদি আমরা দেখি, সো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তোমার সূত্র কি, এখানে একটু দেখো, সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। ঠিক আছে, সংক্ষেপে লিখলাম হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র। তাহলে এখানে আমরা যদি করি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ কি উচ্চতা, আমাদের দেখো এখানে উচ্চতা আমাদের দেওয়া আছে, উচ্চতা কত, এই যে 12 সেন্টিমিটার আছে না, দেখো এই যে 12 সেন্টিমিটার আছে, এটাই কিন্তু হচ্ছে উচ্চতা। সো 12 হচ্ছে উচ্চতা। এখন এবার হাফ আছে, তাহলে ভিতরে কি ওই সমান্তরাল বাহুদের যোগফলটা আমাদের বের করতে লাগবে। তাহলে সমান্তরাল বাহু কোনটা বলো তো, যে এডি যে দেখতেছো, এই এডি এটা একটা সমান্তরাল বাহু, আর এই যে বিসি এটা একটা সমান্তরাল বাহু। সো আমাকে বলো তো এখানে দেখো যে তোমার
এই যে এডির মানটা আসলে কত হবে বলো তো? এই এডি আসলে কিন্তু আমাদের 12ই হবে, বুঝছো? এডির মানটা হচ্ছে 12ই হবে, কারণ হচ্ছে দেখো এখানে সমান সমান চিহ্ন দিছে, এই যে সমান 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 সমান, এর মানে এটা আসলে একটা বর্গক্ষেত্র, এই যে এটা। সো এটা যদি 12 হয় তাহলে এখানেও কত হবে আমাদের 12, বিষয়টা বুঝো, এখানে কত হবে 12। সো তাহলে একটা বাহু, এই এডি বাহু এটা পেয়ে গেলাম কত, 12 প্লাস, এবার কি আমাদের এই বি সি, দেখো এই বি থেকে এই সি পর্যন্ত এই বাহুটা নিতে হবে। সো এই বাহুটার মধ্যে তাহলে এই বাহুটা কিন্তু দুইটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে কি এতটুকু, আর একটা কি আমাদের দেখো একটা হচ্ছে কি বিই, আর একটা কি আমাদের ইসি, বুঝছো? তাহলে আমাদের দেখো এই এডি যা বিই ও তা, তাই না? এডি যা বিই ও তা, তাহলে এডি কত ছিল 12, তাহলে এখানে বিই ও কত হবে 12, আর এখানে গেছে কত 5, তাহলে 12 আর 5 কত 17, তাহলে বিসি, এই বিসি এই সম্পূর্ণ বাহুটা আমাদের কত 12 আর 5 17, তাহলে এই যে 17 লেখো, বুঝছো? তাহলে এটা ক্যালকুলেশন করলে কি তোমার হচ্ছে অ্যান্সার বের হয়ে করবে, বুঝছো? এখানে অ্যান্সার বের হয়ে করবে। তারপর আমাদের কি আছে লাস্ট, একটা বর্গের আর নাই, এই একটাই, একটা বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? দেখো একটা বর্গের যদি তুমি বাহুর দৈর্ঘ্য একটা দেখো একটা বর্গ, সিম্পলি একটা বর্গ, একটা বর্গের বাহুর দৈর্ঘ্য কত a, সো তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত হবে a স্কয়ার, স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা এখন বাহুর দৈর্ঘ্য যদি 3 গুণ করো তাহলে কত হবে 3a, সো 3a যদি হয় তাহলে ক্ষেত্রফল কত হবে 3a এর উপরে কি হোল স্কয়ার, মানে কত 9a স্কয়ার, তাই না? তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, বিষয়টা বুঝো, বলছে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে এখানে হচ্ছে কি 9a স্কয়ার, তাহলে এই যে দেখো 9a স্কয়ার না, এখানে হচ্ছে 9a স্কয়ার, আর এখানে কি a স্কয়ার। সো তাহলে 9 থেকে তুমি হচ্ছে বাদ দিবা 9a স্কয়ার থেকে এই প্রথম a স্কয়ার বাদ দাও, তাহলে কি আমাদের 8 গুণ বৃদ্ধি পায়, বুঝছো? 8 গুণ হবে, বিষয়টা বুঝছো? তাহলে প্রথম অবস্থায় ক্ষেত্রফল কত a স্কয়ার, আর পরের অবস্থায় ক্ষেত্রফল কত 9a স্কয়ার না। দেখো পরের অবস্থায় ক্ষেত্রফল কি 9a স্কয়ার, যেখানে 9 গুণ যে a স্কয়ারটা কি, a স্কয়ারটা কি তোমার হচ্ছে প্রথম অবস্থার ক্ষেত্রফল, প্রথম অবস্থার ক্ষেত্রফল কি a স্কয়ার। সো এনে তাহলে কি 9 গুণ, তাহলে 9 গুণ, আর আগে ছিল কত গুণ 1 গুণ, এটা কি 1 গুণ বলতে পারো। সো আগে ছিল 1 গুণ, আর এখন হচ্ছে কি 9 গুণ। সো 9 থেকে 1 গুণ বাদ দিলে কি আমাদের 8 গুণ, বুঝছো? 8 গুণ হবে। সো এটাই হচ্ছে অ্যান্সার। অনেকে হচ্ছে এটা ভুল করে 9 গুণ দাগাই দেয়, বাট 9 গুণ হচ্ছে এখানে হবে, এখানে তো তোমার বলে নাই যে কত গুণ হবে, এখানে বলছে কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে 9 থেকে 1 বিয়োগ করতে হবে, 8 হবে, 8 গুণ। সো এই হচ্ছে আমাদের পরিমিতি ছিল, ঠিক আছে? পরিমিতি ছিল, দেখি কত বাজে আমাদের 7:32। আচ্ছা আরেকটা দেখো বীজগাণিতিক রাশি, এটা বীজগাণিতিক রাশি সবগুলো হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করা যায় বেশিরভাগ, বুঝছো? দেখো বীজগাণিতিক রাশি এগুলো হচ্ছে সব ক্যালকুলেটর দিয়ে করবা। কি আছে তোমার p = 3 + √2 আছে, তাহলে এখানে আচ্ছা বীজগাণিতিক রাশিটা আমি একটু পরে করাইতেছি, কারণ হচ্ছে দাঁড়াও আমি যেগুলো একদমই করাইনি ওগুলো আগে করাই। এখানে এগুলো একটু তাড়াতাড়ি আমরা করি, একদমই যেগুলো করিনি আমরা। তোমাদের ক্যালকুলেটর এক্সেল কিন্তু আমি একটা ক্লাস নিয়েছি, ঠিক আছে? ওইটা সবাই করে নিও। দেখো এই যে বৃত্তটা আমি একদমই কোনো ক্লাসে করাইনি, এটা আগে করাই বৃত্ত। তো দেখো বৃত্তের ক্ষেত্রে যদি আমরা দেখি, বৃত্ত দেখো দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। সো মনে রাখবা যদি অন্তঃস্পর্শ করে তাহলে সূত্র হচ্ছে C1 C2 R1 মাইনাস হচ্ছে R2। C1 C2 মানে কি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব, মানে হচ্ছে ধরো এই যে একটা বৃত্ত, হ্যাঁ অন্তঃস্পর্শ মানে কি এই ভিতরে আরেকটা বৃত্ত, সো এই যে এই বৃত্ত আর এই বৃত্ত কি অন্তঃস্পর্শ করেছে, ভিতরের দিকে স্পর্শ করেছে। সো তাহলে এই বৃত্তটার কেন্দ্র কি এখানে ধরো C1, আর এই বৃত্তটার কেন্দ্র কি C2, এখানে কি C1 আর এখানে কি C2। সো এই যে C1 C2 এতটুকু কি দূরত্ব, এই C1 C2 মানে কি এই দূরত্বটা বোঝায়, C1 C2 মানে কি এই দূরত্বটা বোঝায়। সো এই দূরত্বটা ইকুয়ালস টু হবে কি R1 মাইনাস R2। R1 কি বড় বৃত্তের ব্যাসার্ধ, R1 হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, R2টা কি ছোট বৃত্তের ব্যাসার্ধ। সো তাহলে যদি হয় তাহলে আমাদের কি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে, এর মানে কি C1 C2 বের করতে বলছে, তাহলে R1 মাইনাস R2 হবে, অর্থাৎ বড়টা থেকে ছোট বাদ দাও, তাহলে বড় ব্যাসার্ধ কত 8।
সো এটার থেকে ছোটটা বাদ দাও 6, তাহলে কত আমাদের 2 হচ্ছে অ্যান্সার, বুঝছো? এখন দেখো এটার যদি বলতো যে এখানে বহিঃস্পর্শ হয়েছে, যদি বলতো বহিঃস্পর্শ হয়েছে, তখন জাস্ট এতটুকুই চেঞ্জ, যে C1 C2 ইকুয়াল টু কি R1 প্লাস R2, তখন হচ্ছে কি প্লাস হইতো, মাঝখানে এখানে প্লাস হইতো, তাহলে কি তখন 6 + 2 8 হইতো, বুঝছো? এটাই চেঞ্জ জাস্ট। সো এখানে কিন্তু তোমার হচ্ছে এরকম দিতে পারে যে এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব দিল, R1 দিল, R2 হচ্ছে বের করতে বললো, এরকম হইতে পারে, ঠিক আছে? তারপর বলছে কোন ত্রিভুজের কয়টি বহিবৃত্ত অঙ্কন করা যায়? 3টা। দেখো এই হচ্ছে একটা ত্রিভুজ, সো এটা তুমি এদিকে বাড়াইলা, এদিকে বাড়াইলা, এদিকে বাড়াইলা, তো এই যে এখানে একটা বহিবৃত্ত, এখানে একটা, এখানে একটা, 3টা আঁকা যায়, ঠিক আছে? অধিচাপে অন্তর্লিখিত কোণ, হ্যাঁ মানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মানে এখান থেকে একটা প্রশ্ন আসবেই, অধিচাপে অন্তর্লিখিত কোণ। দেখো এখানে একটা প্যাচ আছে, বুঝছো? এটা এমন একবার দেওয়ার কারণ আছে, এখানে বোর্ডটা উল্লেখ করে নাই, এটা হচ্ছে সবচেয়ে বেশি বার আসছে। একটু সবাই একটু মনোযোগ দাও এই জায়গাটা। দেখো আমি তোমাকে পুরো বিষয়টা বলি, এখানে যে কাহিনীটা হয়, এখান থেকে এই এমসিকিউটা তোমার আসবেই, 100% আসবে, এই এমসিকিউটা তোমার 100% আসবে, এটা 100% আসবে, ঠিক আছে? সো দেখো মনে রাখো, এটা হচ্ছে বৃত্ত, ক্লিয়ার? এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে কি বৃত্ত, ফাইন। এখন এই বৃত্তের আমরা যদি এই যে 2টা অংশ কাটে নেই, ধরো এখানে একটা অংশ নিলাম A আর এখানে একটা নিলাম B, সো এখানে এই 2টা অংশ কাটার মাধ্যমে আমরা এই যে একটা চাপ পাইলাম, এটা একটা চাপ, বুঝছো? এটা একটা চাপ পাইলাম, আবার এই দিকেও একটা চাপ পাইছি। দেখো আমি হচ্ছে খেয়াল করো, তাহলে এই পুরোটা ছিল পরিধি, ওই পরিধির একটা অংশ আমরা কাটছি, AB একটা অংশ কাটছি, ফলে আমরা 2টা চাপ পাইছি, একটা হচ্ছে কি এই চাপ, আরেকটা হচ্ছে কি এই যে চাপ, বুঝছো? এই চাপ। এখন আমাকে বলো তো এখানে এটা কি বড় চাপ না? এটা হচ্ছে কি বড় চাপ, বড় মানে কি অধি, এর মানে এটা হচ্ছে অধিচাপ, অধিচাপ। আর এটা কি ছোট চাপ, এটা হচ্ছে ছোট চাপ, সো ছোট চাপ, এর মানে কি এটা হচ্ছে উপচাপ, সরি উপচাপ, উপচাপ, বুঝছো? এখন দেখো, এখন যখন খেয়াল করো অধিচাপে অন্তর্লিখিত কোণ, এই যে অধিচাপে অন্তর্লিখিত কোণ মানে অধিচাপের ভিতরে কোণটা হবে, বুঝছো? এই যে অধিচাপে অন্তর্লিখিত মানে বোঝায় কি, অধিচাপে অন্তর্লিখিত মানে বোঝায় যে অধিচাপের মধ্যেই কোণটা হবে, তাহলে অধিচাপ কোনটা? অধিচাপ হচ্ছে এইটা, সো তাহলে এই অধিচাপের মধ্যে যদি কোণটা হয়, দেখো এই যে কোণটা, এটা কি অধিচাপের মধ্যে হয়েছে না? দেখো তো এই যে এটা কি অধিচাপ, এই বড় চাপটা অধিচাপ, সো এই অধিচাপের মধ্যে কি এই যে কোণটা হইলো না, এই কোণটা হয়েছে, তাহলে আমাকে এটা কি অধিচাপের মধ্যে কোণ। আর যখন বলা হবে যে উপচাপে অন্তর্লিখিত কোণ, যখন বলা হবে উপচাপে, উপচাপে অন্তর্লিখিত কোণ, সো উপচাপে বললে তাহলে উপচাপ কোনটা? এই চাপটা কি ছোট না? এটা ছোট চাপ, সো এই উপচাপে অন্তর্লিখিত কোণ মানে হচ্ছে ভাইয়া তোমার এই যে কোণটা, এই যে কোণটা, এটা কি উপচাপে অন্তর্লিখিত কোণ। তাহলে দেখো তুমি দেখতেই পারতেছো যে যখন অধিচাপে অন্তর্লিখিত কোণ হইলো, মানে চাপটা যখন বড়, তখন এর মধ্যে যে কোণটা হইলো, তখন এটা কিন্তু সূক্ষ্ম কোণ হইছে, এটা কি সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ হইছে। আর এই যে এখানে চাপটা হচ্ছে ছোট, এই ছোট চাপের মধ্যে যখন কোণটা হইলো, তখন এই কোণটা হচ্ছে কিন্তু বড়, সো এটা কিন্তু স্থলকোণ, স্থলকোণ, বুঝছো? তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম যে অধিচাপে, অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে কি সূক্ষ্ম কোণ, আর উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে কি আমাদের, বলো? উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে কি আমাদের স্থলকোণ। এর মানে যখন, এর মানে হচ্ছে আমাদের এই বড় চাপ, অধিচাপে বড় চাপে ছোট কোণ উৎপন্ন হয়, আর ছোট চাপে কি বড় কোণ উৎপন্ন হয়, উল্টা, বুঝছো? বিষয়টা হচ্ছে কি উল্টা, এইভাবে মনে রাখতে পারো যে ছোট চাপে বড় কোণ, বড় চাপে কি ছোট কোণ, অধি মানে কি বড়, এর মানে কি কোণটা হবে ছোট, উপ মানে ছোট, কোণটা হবে কি বড়, বুঝছো? আচ্ছা এই পর্যন্ত হচ্ছে ঠিক ছিল, এই জায়গাটা তো খুব সহজভাবে বুঝলো না। এখন আমাদের বোর্ড পরীক্ষায় একটা প্যাচ দেয়, প্যাচটা কি জানো? এখানে দেখো দুইটা সেম কথা, জাস্ট একটা ওয়ার্ড কতটা গুরুত্বপূর্ণ দেখো। একটা হচ্ছে দেখো এখানে অধিচাপে কি আছে অন্তর্লিখিত কোণ, এখন এই কথাটাই যদি এইভাবে থাকতো যে অধিচাপে
অধিচাপে দণ্ডায়মান কোণ, দণ্ডায়মান কোণ, বুঝছো? অধিচাপে দণ্ডায়মান কোণ। তাহলে দেখো এই যে অধিচাপে অন্তর্লিখিত কোণ, এই প্রশ্নের অ্যান্সার কি বলতো? একটু আগে তোমাকে যেটা শিখালাম, তো এই যে অধিচাপ, এই অধিচাপে অন্তর্লিখিত কোণ মানে অধিচাপের মধ্যে যে কোণটা হয়েছে কি হয়েছে? সূক্ষ্ম কোণ হয়েছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কিন্তু সূক্ষ্ম কোণ। বাট একটা ওয়ার্ড, এই যে অন্তর্লিখিত, এই অন্তর্লিখিত এই কথাটা কাটা দিয়ে যদি হচ্ছে এখানে এই দণ্ডায়মান কথাটা দেওয়া হয়, এই দণ্ডায়মান কথাটা দেওয়া হয়, তখনই কিন্তু খেলা ঘুরে যাবে, তখনই কিন্তু খেলাটা ঘুরে যাবে। তখন হচ্ছে অ্যান্সার হবে কি? অধিচাপে ওই বড় কোণটা, স্থলকোণটা, স্থলকোণটা হবে। কেন? দেখো এই দণ্ডায়মান বলতে বোঝায় যে, দেখো এই যে এটা কি অধিচাপ, তাই না? দেখো এইটা হচ্ছে আমাদের অধিচাপ, এই যে এটা হচ্ছে আমাদের কি অধিচাপ, এটা হচ্ছে অধিচাপ, ঠিক আছে? এটা হচ্ছে অধিচাপ। সো দণ্ডায়মান বলতে বোঝায় যে এই যে অধিচাপ, এই অধিচাপের উপর দণ্ডায়মান মানে এই যে কোণটা আছে না, এই কোণটা, এই কোণটা দেখো, এটা হচ্ছে অধিচাপের সীমানা, এই অধিচাপের সীমানা, এটা হচ্ছে কি অধিচাপ। সো এই অধিচাপের উপর দণ্ডায়মান, তাহলে এই যে এই কোণটা তখন বোঝায়। অধিচাপের উপর দণ্ডায়মান কোণ বলতে কি? এটা বোঝায়। বিষয়টা বুঝছো? জাস্ট এটা বোঝাও, জাস্ট এই কথাটা বোঝাও যে অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে এইটা। অন্তর্লিখিত মানে কি? অধিচাপের মধ্যেই কোণটা। অধিচাপে অন্তর্লিখিত কোণ মানে হচ্ছে কি? অধিচাপের মধ্যেই হচ্ছে ওই কোণটা। আর অধিচাপে, অধিচাপে দণ্ডায়মান বলতে বোঝায় যে এই অধিচাপের বিপরীতে যে কোণটা থাকে ওটা কি? অধিচাপে দণ্ডায়মান, বুঝছো? তাহলে তখন কিন্তু এই কোণটা বোঝায়। সো অধিচাপে দণ্ডায়মান কোণ বললে, হ্যাঁ হ্যাঁ কারেন্ট চলে গেছে, আচ্ছা দাঁড়াও, ফ্ল্যাশ আছে। আচ্ছা এখানে দেখো এই প্রশ্নটা আগে সলভ করি। তাহলে যখন দণ্ডায়মান বলবে, অধিচাপে দণ্ডায়মান বলতে কোণ কি? আমাদের এইটা, বুঝছো? তাহলে অধিচাপে দণ্ডায়মান কোণ কি? অধিচাপে দণ্ডায়মান কোণ কি? স্থলকোণ, বুঝছো? তাহলে এখন এই সম্পূর্ণ বিষয়টা তুমি যদি না বুঝতে পারো কোনো সমস্যা নেই, শর্টকাট হিসেবে মনে রাখবা যে যখন দণ্ডায়মান বলবে, অধিচাপে দণ্ডায়মান, দণ্ডায়মান যদি বলে তাহলে অধিচাপ মানে কি? বড় চাপ। সো বড় চাপে বড় কোণ, বড় চাপে বড় বড়, যখন বলবে দণ্ডায়মান, যখন বলবে দণ্ডায়মান তাহলে অধিচাপে বড় কোণ উৎপন্ন হয়, মানে কি? স্থলকোণ উৎপন্ন হয়, বুঝছো? তাহলে তাহলে হচ্ছে উপচাপে কি? উপচাপে দণ্ডায়মান, দণ্ডায়মান, উপচাপে দণ্ডায়মান। সো দণ্ডায়মান মানে কি? দণ্ডায়মান মানে কি? মানে মানে সোজা কথা, সোজা কথা মানে উপ মানে কি? ছোট। সো কোণ হবে ছোট, কোণ হবে ছোট মানে কি? সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, বুঝছো? সো উপচাপে যদি দণ্ডায়মান বলে তাহলে কি? চাপ ছোট, তাহলে কোণও ছোট। অধিচাপে দণ্ডায়মান বলছে চাপ বড়, কোণও বড়, মানে এখানে কোনো উল্টা মানে উল্টা নাই। সো উল্টাটা কখন হবে? উল্টা হবে যখন হচ্ছে অন্তর্লিখিত কথাটা থাকবে, যখন হচ্ছে অন্তর্লিখিত, যখন হচ্ছে অন্তর্লিখিত কথাটা থাকবে তখন হচ্ছে কি? উল্টা কথাটা হবে যে অধিচাপে অন্তর্লিখিত কোণ কি? সূক্ষ্মকোণ। দেখো অধিচাপ মানে কি? চাপ বড় কিন্তু হচ্ছে কি? কোণ হবে ছোট, যখন হচ্ছে কি? অন্তর্লিখিত বলবে। আর উপচাপে অন্তর্লিখিত কোণ কি? স্থলকোণ, বুঝছো? অন্তর্লিখিত বলছে তাহলে কি? উল্টে যাবে, উপচাপ চাপ ছোট বাট কোণ কি? বড় হবে, এখানে স্থলকোণ হবে। বিষয়টা বুঝতে পারছো? বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা সো এই দুইটা প্রশ্নই হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি বার আসে। আরেকটা প্রশ্ন আসতে পারে, আমি চাই না যে এই জায়গাটা থেকে একটা প্রশ্ন তোমার ছোট যাক, আরেকটা, যেহেতু এই জায়গা থেকে একটা প্রশ্ন আসবে 100%, এই জন্যই বলতেছি। আরেকটা প্রশ্ন আসতে পারে যে অধিচাপের, অধিচাপের অনুবন্ধী চাপে, চাপে অন্তর্লিখিত কোণ কি বলে? অন্তর্লিখিত কোণ, অন্তর্লিখিত কোণ। দেখো অধিচাপের অনুবন্ধী চাপে, অনুবন্ধী মানে কি? বিপরীত বোঝায় কিন্তু। সো অধিচাপের অনুবন্ধী চাপে মানে এখানে তাহলে কি? অধিচাপের অনুবন্ধী চাপে মানে কি? আসলে উপচাপে, অধিচাপের অনুবন্ধী মানে কি? উপচাপে। সো উপচাপে অন্তর্লিখিত কোণ, অন্তর্লিখিত মানে কি? উল্টা। সো উপচাপে অন্তর্লিখিত কোণ কি? আমাদের তাহলে স্থলকোণ হবে। বিষয়টা বুঝতে পারছো? দেখো এই যেভাবে যদি অনুবন্ধী না থাকতো, অনুবন্ধী কথাটা যদি না থাকতো তাহলে কি? অধিচাপে
অন্তর্লিখিত গুণ কি হইতো? অন্তর্লিখিত মানে কি উল্টা, সো অধিক চাপে তাহলে কি সূক্ষ্ম গুণ হইতো, বুঝছো? আর যখন অনুবন্ধী কথাটা দিল তখন কি, তখন হচ্ছে তোমার এখানে অধিক চাপ না, এটা আসলে বোঝাইতেছে অধিক চাপের অনুবন্ধী চাপে, মানে কি আসলে উপচাপে। সো উপচাপে অন্তর্লিখিত গুণ কি তাহলে? উপচাপে অন্তর্লিখিত গুণ তাহলে হচ্ছে আমাদের কি বলো? উপচাপে অন্তর্লিখিত গুণ হচ্ছে আমাদের স্থলগুণ, বুঝছো? স্থলগুণ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি আমাদের স্থলগুণ, বিষয়টা বুঝছো? সো যদি না বুঝতে পারো তাহলে আরেকবার কাইন্ডলি এই পোর্শনটা হচ্ছে একটু রিপিট করে দেখে নিবা, ইনশাল্লাহ বুঝতে পারবা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, বুঝছো? খুবই ইম্পর্টেন্ট। সো আমাদের এখানে ধরো কারেন্ট চলে গেছে, আমি তোমাদের জাস্ট এইটা একটু শেষ করি, এই অধ্যায়টা। এরপরে হচ্ছে আমাদের এগুলো আছে। এখন কারেন্ট তো চলে গেছে, দেখা তো যাচ্ছে, বাট এখানে একটা লাইটের ফোকাস করতে চাই না, ধরো এক সেকেন্ড। আচ্ছা দেখো এখানে কি বলছে, এ বি এর মান বলছে, এই যে এ বি। তাহলে দেখো এই যে ও এ, খেয়াল করো, ও এ ডি এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, ও এ ডি এটা একটা সমকোণী ত্রিভুজ। সো এই সমকোণী ত্রিভুজে এটা যদি 4 হয়, এটা যদি 5 হয়, তাহলে অবশ্যই এটা কত হবে বলো তো? এটা একদম জানা কথা, এটা অবশ্যই 3 হবে, কারণ সমকোণী ত্রিভুজের একটা সিকোয়েন্স 3 4 5, এগুলো কি সমকোণী ত্রিভুজের সিকোয়েন্স। অথবা তুমি কি এখানে পিথাগোরাসের সূত্র দিয়ে বের করতে পারবা যে অতিভুজ স্কয়ার, অতি স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। সো এই সূত্র দিয়ে তুমি হচ্ছে কি এখান থেকে এই প্রথমে এডি এর মানটা বের করবা। সো এডি এর মানটা বের করার পরে এটাকে যদি তুমি 2 দ্বারা গুণ করো তাহলে কি তুমি এবি এর মান হচ্ছে পেয়ে যাবা, ঠিক আছে? সো এটা আমি আর করলাম না, তুমি একটু করে নিবা। সো এরপরে দেখো এই যে এটা তোমাদের একটা এটা আমি হচ্ছে আর এখানে বলবো না, এটা হচ্ছে তোমাদের একটা সিকিউ, একটা সিকিউ এর তোমার এটা আছে একটা প্রমাণই আছে, যে প্রমাণ, এটা আসলে প্রমাণটা কি, যে দেখবা যে বিওসি প্লাস এওডি ইকুয়াল টু হচ্ছে 2AEB, AEB, এটা হচ্ছে প্রমাণ করতে বলে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার প্রমাণ করতে বলে। সো এখানে এই AEB এই কোণটা কিন্তু একটা একটা এক সমকোণ, দেখো AEB এটা কিন্তু একটা এক সমকোণ 90 ডিগ্রি। সো 2AB তাহলে কত, 2 গুণ 90 মানে কত, 180। বিষয়টি বুঝতে পারছো? এটা কিন্তু একটা সম্পাদ্য, ক্লিয়ার? আচ্ছা, সো আমার এখানে হচ্ছে কারেন্ট চলে গেছে এবং হচ্ছে আমার মোবাইলের ফ্ল্যাশও হচ্ছে অফ হয়ে গেছে, ঠিক আছে? সো তোমাদেরকে হচ্ছে আমি যেটা করব, দেখো এখানে আরো কিছু ছিল যে কোনো ত্রিভুজে কয়টা বহির্বৃত্ত আঁকা যায়, 3টা আঁকা যায়, দেখাইলাম। সো আমাদের এই বৃত্ত অধ্যায়টা মোটামুটি শেষ হয়েছে, তবে আরো কয়েকটা এমসিকিউ ছিল খুবই ইম্পর্টেন্ট। আমার এখানে নেট কারেন্ট থাকলে অথবা লাইট থাকলে হচ্ছে আমি দেখাইতে পারতাম। সো আমি সবাই একটু মনোযোগ দিয়ে শোনো আমি যা বলি। এই অধ্যায়ের বাকি, এই অধ্যায়ের না, মানে বাকি যে এমসিকিউ গুলো থাকতো বাকি অধ্যায়গুলো, এগুলোতে হচ্ছে আমি আরেকটা পার্ট নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই থাকবে, তবে একটা কথা আছে, শোনো সবাই, আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই থাকবে। আমি হচ্ছে পরবর্তী আরেকটা ক্লাস নিয়ে বাকি যে অধ্যায়গুলো থাকলো ওগুলো হচ্ছে ইনশাল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করব। তবে একটা কথা আছে, সেটা হচ্ছে বাকি যে অধ্যায়গুলো আছে এগুলোর মধ্যে কি কি আছে দেখো, বীজগাণিতিক রাশি আছে, ত্রিকোণমিতি আছে। সো বীজগাণিতিক রাশি, ত্রিকোণমিতি এই দুইটা পুরোটাই হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করা যায়, মানে পুরোটাই হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করা যায়। এই জন্য সবাই আমার হচ্ছে এই যে ক্যালকুলেটর হ্যাক্সের যে ভিডিওটা আছে, বুঝছো, তোমাদের দিছি, ইভেন হচ্ছে তুমি সার্চ করলে পেয়ে যাবা, লিখবা ইকরা পাঠশালা ক্যালকুলেটর হ্যাক্স, ইকরা পাঠশালা ক্যালকুলেটর হ্যাক্স, বুঝছো? তাহলে দেখবা যে এই ভিডিওটা হচ্ছে পেয়ে যাবা, অথবা হচ্ছে আমি ভিডিওটার লিঙ্ক দেখি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা এই ভিডিওটা এই যে এখন যখন শেষ হবে তখন হচ্ছে ওই ভিডিওটা তোমার হচ্ছে সামনে আসবে, স্ক্রিনে হচ্ছে এখন আসবে ওই ভিডিওটা, হ্যাঁ? সো ওই ভিডিওটার উপরে ক্লিক করলে কি পেয়ে যাবে ইনশাল্লাহ। সো ওই ভিডিওটা সবাই দেখবা, ওই ভিডিওটা দেখলে তোমার হচ্ছে বীজগাণিতিক রাশি আর হচ্ছে ত্রিকোণমিতি এই দুটো অধ্যায় একদম পুরোপুরি কভার হয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ? আর তাহলে কি থাকলো আমাদের, থাকলো হচ্ছে পরিসংখ্যান আর হচ্ছে তোমার হচ্ছে জ্যামিতি থাকলো। জ্যামিতিতে জাস্ট একটু দেখাই, জ্যামিতিতে ওইরকম কিছু নাই, ওই সপ্তম অধ্যায় যেটা আছে এনে জাস্ট মুখস্থ, এটা একটু দেখাই তোমার আমি। দেখো এগুলো হচ্ছে ত্রিকোণমিতি, সো এগুলো ওই ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিওটা দেখে নিবা। তারপরেও আমি চেষ্টা করবো যে নেক্সট পার্টে ইনশাল্লাহ এগুলো যদি দেখাইতে পারি তাহলে হচ্ছে দেখাই দিব আর কি, আর যদি না দেখাইতে পারি এই জন্যই বলতেছি যে ওই ক্যালকুলেটর হ্যাক্সের ওই ভিডিওটা দেখে নিবা ইনশাল্লাহ, ঠিক আছে? আর হচ্ছে আমাদের এখানে যে জিনিসগুলো আছে এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইনফরমেশন, যে একটা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টা স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন, 5টা আসবেই। এটা যে কতবার আসছে চিন্তা করতে পারবে না, একটা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য 5টা উপাত্তের প্রয়োজন হয়।
তারপর হচ্ছে দেখো এরপরে কি আছে, যে সর্বনিম্ন কয়টা উপাত্ত জানা থাকলে সামান্তরিক আঁকা সম্ভব, বলো তো। সর্বনিম্ন কয়টা উপাত্ত জানা থাকলে সামান্তরিক আঁকা সম্ভব? মনে রাখবা 3টা। এটা একটু মনে রাখবা। আমি মনে রাখতাম এইভাবে, সামান্তরিক শ্যাম্পু দিয়ে গোসল করে। সো শ্যাম্পু, এখানে 3টা অক্ষর আছে, সো আমি এভাবে মনে রাখতাম। সো 3 হবে তাহলে। তারপর এটা হচ্ছে কি দেখো, একটি রম্বস আঁকতে ন্যূনতম কয়টা উপাত্ত প্রয়োজন? সো মনে রাখবা রম্বস আঁকতে 2টা উপাত্ত প্রয়োজন হয়। আমি এটা এইভাবে মনে রাখতাম যে রম্বস রস খায়। সো রস মানে হচ্ছে, রসে হচ্ছে 2টা অক্ষর আছে, সো আমি এভাবে মনে রাখতাম। সো তাহলে 2টা হবে, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে কি আঁকা সম্ভব? ওই যে রম্বসই আঁকা সম্ভব। ওই রম্বসের যে 2টা জিনিস থাকে না, ওটা হচ্ছে 2টা কর্ণ, অন্যভাবেও হয়। সো 2টি কর্ণ, ঠিক আছে। তারপর হচ্ছে শুধু পরিসীমা দেওয়া থাকলে কি আঁকা যায় বলো তো? শুধু পরিসীমা দেওয়া থাকলে বর্গ আঁকা যায়। শুধু পরিসীমা দেওয়া থাকলে কি আঁকা যায়? বর্গ আঁকা যায়। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে 3টে বাহুর দৈর্ঘ্য কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব? কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব? মনে রাখবা যে প্রথম 2টার যোগফল যাতে তৃতীয়টার চেয়ে বড় হয়, বুঝছো? যেমন দেখো তুমি হচ্ছে প্রথম অপশনে 5 আর 3 কত? 8, যা কি 7 এর চেয়ে বড়। সো এটাই সম্ভব, বাকিগুলো সম্ভব না। ধরো 1 সেকেন্ড, 5 7 9 দেওয়া আছে, 4 5 8 দেওয়া আছে। আচ্ছা, এখানে তোমার যে বিষয়টা সেটা হচ্ছে কি 5 7 12, এখানে অপশন কি বলতে আছে কিনা? আচ্ছা, এটা তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, এটা একটু দেখে নিও। তবে হচ্ছে ওই নিয়ম হচ্ছে ওইটাই, যে কোনো 2 বাহুর যোগফল হচ্ছে তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর হইতে হয়, তাহলেই কি ত্রিভুজ আঁকা সম্ভব। একটু দেখে নিও এটা। হ্যাঁ, আচ্ছা, এখানে মনে হয় প্রশ্ন ছিল যে তোমার কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। স্লাইড মনে হয় তুলতে ভুল করছে। দাঁড়াও 1 সেকেন্ড, 7 5 12 9, 5 আচ্ছা 9 8 থেকে বড়। আচ্ছা, এটা মনে হয় স্লাইড একটু তুলতে ভুল করতে পারে আর কি, তোমরা এটা একটু দেখে নিও। আচ্ছা, একটি রম্বস আঁকা যাবে, একটা রম্বস আঁকা যাবে কখন কখন? সো আমরা জানি যে এক রম্বস আঁকতে 2টা উপাত্তের প্রয়োজন হয়। সো 2 নাম্বার আর 3 নাম্বার অপশন হচ্ছে কারেক্ট, 1 নাম্বারটা ভুল। সো আমাদের এটা অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। তারপর হচ্ছে নির্দিষ্ট একটু ত্রিভুজ আঁকা যাবে, ত্রিভুজ আঁকা যাবে কি শুধুমাত্র 3টে গুণ দেওয়া থাকলে আঁকা যাবে না। 2 নম্বর অপশনটা ভুল, 1 আর 3 কারেক্ট, ঠিক আছে। 1 আর 3 কারেক্ট। সো আমাদের এটা হচ্ছে তোমার হচ্ছে বি নাম্বারটা হবে অ্যান্সার, বি নাম্বারটা, বুঝছো? সো এই হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়ের, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমার এখানে আরও থাকলে আমি হচ্ছে তোমাদেরকে বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এই অধ্যায়টা অ্যাটলিস্ট দেখাই দিতাম, কারণ এই অধ্যায়ে আমার ক্লাস দেওয়া নাই, বাকি সব অধ্যায়ের ক্লাস দেওয়া আছে। সো তোমরা অবশ্যই ভাইয়ারা, যে আমি যে কথাটা বললাম ক্যালকুলেটর এক্সের ক্লাসটা অবশ্যই দেখবা ইনশাল্লাহ। তুমি বিশ্বাস করো, সত্য কথা, এমন একটা সত্য কথা বলি ভাই, তোমার আমার এই ক্লাসের চেয়ে ওই ক্যালকুলেটর এক্সের ক্লাসটা তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ ওই ক্লাস থেকে তুমি হচ্ছে 13 থেকে 14টা এমসিকিউ ইনশাল্লাহ দিয়ে আসতে পারবা, যদি ক্যালকুলেটরটা টিপতে জানো আর কি। সো 1 ঘন্টা 46 মিনিটের ওই ক্লাসটা অবশ্যই 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 ওই ক্লাসটা ইনশাল্লাহ করবা। ওই ক্লাসটা করলে তুমি মন থেকে আমার জন্য দোয়া করবা ইনশাল্লাহ, এটা আমি তোমাকে গ্যারান্টি দিলাম, ঠিক আছে। সো মাস্ট বি ভাইয়া, ওই ক্লাসটা অবশ্যই করবা ইনশাল্লাহ। আমি যদি সময় পাই তাহলে হচ্ছে আমি বাকি অধ্যায়গুলো নিয়ে আরেকটা ভিডিও বানাবো, আবার যদি সময় না পাই তাহলে হয়তো নাও বানাইতে পারি। এই জন্য তাও আমি চেষ্টা করবো ইনশাল্লাহ বানানোর জন্য আর কি। কিন্তু তোমরা অবশ্যই ওই ক্লাসটা দেখবা, ক্যালকুলেটর এক্সের ওই ক্লাসটা দেখবা, ঠিক আছে। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। সবাই হচ্ছে আর যদি কেউ এসএসসি 27 ব্যাচের যারা যারা আছো, এসএসসি 27 28 যারা আছো, তোমরা হচ্ছে এই যে নাম্বারটা দেখতেছো, এই নাম্বারে হচ্ছে আমাকে হচ্ছে নক করে আমাদের যে কোনো পেইড কোর্স হচ্ছে তোমরা ভর্তি হতে পারো চাইলে। 27 বা 28 যারা আছো তোমরা হচ্ছে চাইলে ভর্তি হতে পারো আমাদের পেইড কোর্সে। সো এই নাম্বার হচ্ছে একটা নক দিও, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, জাযাকাল্লাহ খাইরান।